হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। প্রায় 4-5 মাস হয়ে গেল চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হয়নি। তার কিছু কারণও ছিল এবং এখন যে ভিডিও আপলোড করছি তারও কিছু কারণ রয়েছে। বেসিক্যালি বিষয়টা হচ্ছে যে আহ, তোমরা সবাই জানো সামনে WBSSC গ্রুপ সি এবং ডি এক্সামের নোটিফিকেশন খুব শীঘ্রই বেরোবে, হয়তো এই সপ্তাহেই বেরোবে এবং এক্সাম খুব সম্ভবত সেপ্টেম্বর বা অক্টোবর সেই সময় হবে। মোটামুটি হাতে আমাদের কাছে 3 থেকে 4 মাস সময় আছে, রাফলি 3 মান্থসই ধরলাম। তো বিষয়টা হচ্ছে যে আমার এই সিরিজটা, অর্থাৎ আমি জিকে জিএস এর উপরে সিরিজটা কেন স্টার্ট করতে চাইছি, তার প্রধান কারণ হচ্ছে যে আহ, প্রত্যেকের কাছে জিকে জিএস একটা খুব আতঙ্কের বিষয়, টু বি অনেস্ট। পড়ে যায় একরকম, এক্সামে আসে একরকম, মার্কস আসে আর একরকম। তো এটা একটা খুব সমস্যা। তো এবার সেখানে দাঁড়িয়ে আমরা যদি প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ড দেখি, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির, যেটা 2017 সালে হয়েছিল, তো সেখানে আমরা দেখতে পাবো যে কোশ্চেনের লেভেল কিন্তু খুবই সাধারণ মানের ছিল, খুবই। আশা করছি এবছর অতটা সাধারণ মানের কোশ্চেন হবে না। এবং যে প্যাটার্নটি ছিল গ্রুপ সিতে 60 নম্বর আর গ্রুপ ডিতে 45 নম্বর। গ্রুপ ডিতে ইংলিশটা ছিল না, জিকে প্লাস সিএ। গ্রুপ সিতে যেটা ছিল সেটা হচ্ছে যে জিকে প্লাস সিএ প্লাস ম্যাথ প্লাস ইংলিশ মিলে 15-15 করে 60। আর গ্রুপ ডিতে ছিল শুধু ইংলিশটা বাদ যাবে, আর বাদ বাকি তিনটে সেম 45। ঠিক আছে? তো যার ফলে তোমরা দেখতে পাচ্ছ জিকে প্লাস ইয়ে এই দুটো কিন্তু 30টা নাম্বার, সেটা গ্রুপ ডিতে 30 নম্বর এবং গ্রুপ সিতে 30 নম্বর ওয়েটেজ। 60-এর মধ্যে 30 মানে এখানে 50%, আর এখানে তোমার 45-এর মধ্যে 30, মানে তুমি ধরে নাও প্রায় 70%-এর কাছাকাছি ওয়েটেজ। ঠিক আছে? তো সেদিক থেকে দেখতে গেলে 65-70%-এর কাছাকাছি ওয়েটেজ। তো সেদিক থেকে দেখতে গেলে জিকে এবং সিএ কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। কিন্তু বিষয়টা হচ্ছে ওটাই যে ছেলে মানে ক্যান্ডিডেটদের সমস্যা হয় জিকে সি এর জন্য, এত পড়েও কিন্তু আলটিমেটলি হয় না। কিন্তু এবার আমার এই ভিডিওটির মূল বক্তব্য হচ্ছে যে এই ম্যারাথন ক্লাস স্টার্ট করার মূল বক্তব্য হচ্ছে এটাই যে আমি এখানে কিছু প্র্যাকটিস করাবো। প্রত্যেক সপ্তাহে একটি করে অন্তত ক্লাস নেওয়ার চেষ্টা করব, ম্যারাথন। 1.5 ঘন্টা ধরে রাখো, 1 থেকে 1.5 ঘন্টা। সেখানে ইম্পর্টেন্ট এমসিকিউসগুলো আলোচনা করা হবে। শুধুমাত্র সলিউশন না, তার সাথে কিছু আলোচনাও থাকবে, এক্সট্রা কিছু ইনফরমেশন থাকবে, এবং যার ফলে সেই পোর্শনটুকু অন্তত তোমাদের যেন ইজি লেগে যায়, সেইটা আমি চেষ্টা করব। তো সাবজেক্ট ওয়াইজ আনা হবে। আজকে যেরকম আমি প্রাচীন ভারতের ইতিহাস এবং মধ্য ভারতের ইতিহাস এই দুটো নিয়ে আলোচনা করব ইন জেনারেল। তো সেখানে 100টা ইম্পর্টেন্ট এমসিকিউজ আছে এবং খুব ইজি এমসিকিউ যেমন আছে, তেমনি মডার্ন এমসিকিউজ আছে, সব রকম এমসিকিউ মেলানো মিশানো আছে। তো তোমরা যারা গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের জন্য তোমরা রেডি হচ্ছ, তো তারা তোমরা যদি একটু সময় করে এই ক্লাসটি, এই ম্যারাথন সিরিজটি তোমরা যদি দেখো, তাহলে আশা করছি তোমাদের খুব উপকারী হবে। এটি আমার দৃঢ় বিশ্বাস। আমি যে কোশ্চেনগুলো বানিয়েছি সেই কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার থেকে যেমন আছে, তেমনি অন্যান্য অন্যান্য এক্সাম থেকেও নেওয়া আছে। WBCS মিসলেনিয়াস বলো, রেলওয়ে, এনটিপিসি, সব জায়গা থেকে মোটামুটি আমি ভালো ভালো কোশ্চেনগুলো সেগুলো আমি বের করে নিয়ে এসেছি এবং খুব সুন্দর করে এগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। ঠিক আছে? তোমরা বিশ্বাস রাখতে পারো। আর 3টে মাস সময় মোটামুটি উম, আমি অন্তত 15টা থেকে 20টা ক্লাস অনলাইনে নিয়ে নেবো এখানে, মানে ফ্রিতে, ইউটিউবে। তো ম্যারাথন ক্লাস হবে। তো তোমাদের প্রত্যেকের এটা খুব ভালো লাগবে আশা করি। আহ, আমার পরিচয় তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, আমি আর বেশি পরিচয় দিচ্ছি না, দেওয়ার প্রয়োজনও নেই। উম, এই ভিডিওর সাথে সাথে আমি আরো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো আগামী দিনে
তোমাদের ক্ষেত্রে, তোমাদের জন্য আরো ভালো হতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না, মোটামুটি যা যা বলবে একটু শোনার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। আশা করছি তোমাদের জিকে জিএস এর প্রতি যে ভয়টা আছে সেই ভয়টা কাটবে এবং তোমাদের একটু ইন্টারেস্ট গেইন হবে, এটুকু আমার বিশ্বাস। আহ, তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দিয়ে। কিছু কি মিস করলাম? না, আশা করছি কিছু মিস করিনি, মিস করলে পরে নিশ্চয়ই বলে দেব। ঠিক আছে, চলো। ফার্স্ট কোশ্চেন স্ক্রিনে বলছে, প্রাচীন প্রস্তর যুগ প্যালিওলিথিক এজের মানুষের প্রধান পেশা কি ছিল? খুব ভালো প্রশ্ন। এখানে যদি দেখো, প্রস্তর যুগ, প্যালিওলিথিক এজ, তোমরা এজ কি কি শুনেছো? প্যালিওলিথিক, মেসোলিথিক আর নিওলিথিক, তাই তো? প্যালিওলিথিক, মেসোলিথিক আর নিওলিথিক, এটা একটা গেল। এটা হচ্ছে কি, প্রস্তর যুগকে ভাগ করা যায় এইভাবে, স্টোন এজ, ঠিক আছে, স্টোন এজ, স্টোন এজ বা যেটা বাংলায় বলা হয় প্রস্তর যুগ। প্যালিওলিথিকটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, এটা মধ্য প্রস্তর যুগ, এটা নব্য প্রস্তর যুগ। এই সময় মানুষ কি করত? শিকার করত, খাদ্য সংগ্রহ করত, শিকার করে খাদ্য সংগ্রহ করত। এই সময় তারা একটু কৃষি, মানে পশুপালনটা আস্তে আস্তে শিখলো। আর নব্য প্রস্তর যুগটা হচ্ছে কি, সেই সময় তারা যেটা আমরা মেহেরগড় সভ্যতা বলি, মেহেরগড় সভ্যতাটা কি নিওলিথিক এজের উপরে বিস্তৃত, অর্থাৎ মেহেরগড় সভ্যতার মানে সময়কালটা 7,000 বিসি থেকে মোটামুটি 3,000, আড়াই হাজার বিসি পর্যন্ত। তো এটি, এই নিওলিথিক এজের উপরেই কিন্তু বিস্তৃত ছিল কি সভ্যতা? মেহেরগড়। মেহেরগড়টা নিয়ে আমি পরে ইন ডিটেলস আলোচনা করবো, তো তার আগে মোটামুটি তোমরা এটুকু জেনে নাও। এরপরে কি আসছে? চ্যালকোলিথিক, চ্যালকোলিথিক। আর তারপরে কি আসছে তোমার হচ্ছে আহ লৌহ যুগ, যেটাকে যেটাকে আমরা বলি আয়রন এজ। চ্যালকোলিথিক মানে কি, এখানে তামা আর ব্রোঞ্জ, ঠিক আছে, তামা আর ব্রোঞ্জ। আর আয়রন এজ বলতে আমরা কি বুঝি? লৌহ যুগ, ঠিক আছে, যেখানে লোহার ব্যবহার মানুষ শিখলো। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো, দেখো, একটা জিনিস সবসময় মনে রাখবে, তুমি মানুষ হিসেবে জন্মেছো, একটা তোমার ব্রেন দিয়েছে, তাই তো, ভগবান তোমাকে ব্রেন দিয়েছে। এইবার তোমাকে একটা, তুমি লজিক দিয়ে বোঝার চেষ্টা করো সবকিছু, তো তোমার, তুমি কোথা থেকে এসছো, তোমার হিস্ট্রি কি, সেইটা অন্তত একটু জানার চেষ্টা করবে, সেইটা অন্তত পড়ার চেষ্টা করবে। তাহলে কি, মানে দেখবে একটা একটা দারুণ স্যাটিসফ্যাকশন পাবে যে আমি কোথা থেকে এসছি আর আমি কোথায় যেতে চলেছি, সেটাও তুমি অনেকটা কোরিলেট করতে পারবে। তো একটা বইয়ের নাম তোমাদের বলতে পারি, সেটা স্যাপিয়েন্স, ইউভাল নোয়া হারিরি। এনার বইটা পড়ে দেখতে পারো, স্যাপিয়েন্স বইটা। তো মানুষের যে ইভলিউশনটা, সেটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে যে বিষয়টা কবে কবে এলো, কবে কবে হয়েছে। কগনিটিভ রেভলিউশন বলে একটা কথা আছে, কগনিটিভ। আমরা তো সেই শিম্পাঞ্জি থেকে এসেছি, কিন্তু শিম্পাঞ্জি এখন একরকম, আমরা মানুষ ইভলিউশন হতে 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 একটা লেভেলে এসেছি, তো তারা কেন হতে পারেনি? অথচ আমরা আমাদের ওরাই কিন্তু আমাদের অ্যানসেস্টর। তো সেইগুলো তোমরা এই কগনিটিভ রেভলিউশনের মাধ্যমে বুঝতে পারবে, যেটা 70,000 বিসিতে এই জিনিসটা হয়েছিল। যাই হোক, এটা এই আমাদের এটা বক্তব্য নয়, আমাদের বিষয়টা হচ্ছে যে যুগগুলো নিয়ে একটু ডিসকাশন করা, একটু জানা, যে কিভাবে কোন কোন যুগে মানুষ কি করত। আস্তে আস্তে আমাদের এই যে এখন যে আমরা আল্ট্রা মডার্নে যে এসে পৌঁছেছি, সেটা আমরা কিভাবে এলাম, তাই না? তো আয়রন এজ বলতে এটা এটা হচ্ছে ল্যাটার বেদিক এজ, ঠিক আছে। ল্যাটার বেদিক এজ মানে হচ্ছে কি, নব্য বৈদিক যুগ। তো এই সময় মানুষ লোহার ব্যবহার শিখলো। তার আগে চ্যালকোলিথিকটা কি, আইভিসি, অর্থাৎ আইভিসি মানে কি, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন,
সিন্ধু সভ্যতা। এই সিন্ধু সভ্যতা হচ্ছে এমন একটা সভ্যতা যে সভ্যতায় মানুষ লোহার ব্যবহার কিন্তু জানতো না। কিসের ব্যবহার জানতো? কপার আর ব্রোঞ্জ। ব্রোঞ্জ মানে কি? জিঙ্ক। ঠিক আছে? তাই ব্যাপারটা তোমরা বুঝলে। যুগ তাহলে কি কি ভাগে ভাগ করলাম? প্রস্তর যুগ, চ্যালকোলিথিক যুগ আর আয়রন যুগ। প্রস্তর যুগকে আমরা ভাগ করলাম তিনটে ভাবে: প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক। তারপরে চ্যালকোলিথিক, তারপর আয়রন এজ। তারপরে আসছে কি? অ্যানশিয়েন্ট, মানে আমরা ইতিহাসে পড়েছি অ্যানশিয়েন্ট হিস্ট্রি। মেডিয়েভাল হিস্ট্রি মানে মধ্যযুগ। মডার্ন হিস্ট্রি, তাই তো মডার্ন যুগ। আর আমরা এখন আছি কি? পোস্ট মডার্ন যুগে আছি। মানে টেকনোলজি এত উন্নত হয়েছে যে আমরা এই যুগটাকে নাম দিয়েছি পোস্ট মডার্ন যুগ। ওকে, তাই তোমরা বিষয়টা বুঝতে পারলে কি কি হয় না হয়। এবার প্রশ্নে ফিরে আসি। চলো, মানুষের প্রধান পেশা কি ছিল? কি বলেছি? প্যালিওলিথিকে যে মানুষ শিকার ও খাদ্য সংগ্রহ করতো, এটা তাদের কাজ ছিল, তাই না? শিকার করা, হান্টিং করা। ওকে, চলো দেখো, এখানে বলে দিয়েছি ব্যাখ্যাতে। দেখো, প্রতিটা কোশ্চেনের কিন্তু আমি ব্যাখ্যা দিয়েছি, এক্সপ্লেন করে দিয়েছি, মানে লিখে দিয়েছি। আরো বেশি এক্সপ্লেন আমি মুখ দিয়ে করে দেবো, তো সেটা একটু ভয়েসে তোমরা শুনে নেবে, শুনছো আশা করছি। তো আরো জিনিসটা কোরিলেট করতে পারবে, বুঝতে পারবে, জানতে পারবে। আমার ইচ্ছা, আমার এবং আমার লক্ষ্য, একটি কোশ্চেনের মাধ্যমে তোমরা যাতে আরো ৫-৬টি কোশ্চেন ইজিলি তোমরা মনে রাখতে পারো বা মনে করতে পারো। সেটাই আর কি আমার লক্ষ্য। যাতে আমি ১০০টা এমসিকিউ সলভ করি, তোমাদের অন্তত ৫০০-৬০০ এমসিকিউ ইজিলি তোমরা সলভ করে নিতে পারো। সেটাই আমার লক্ষ্য। আশা করছি তোমরা সাথে থাকবে। চলো, শিকার ও খাদ্য সংগ্রহ। কি বলছে? প্রাচীন প্রস্তর যুগে মানুষ যাযাবর জীবনযাপন করতো। তাদের জীবিকা নির্বাহের প্রধান উপায় ছিল বন্য পশু শিকার করা, বন থেকে ফলমূল, কন্দমূল সংগ্রহ করা। এই সময় তারা কৃষিকাজের পশুপালন সম্পর্কে জানতো না। ইয়েস, কৃষিকাজ পশুপালনটা অ্যাকচুয়ালি হবে হইলো কোথা থেকে, কবে থেকে? মেহেরগড় সভ্যতা থেকে। ঠিক আছে, মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করলেন? ১৯৭৪ সালে আবিষ্কৃত হয়। কে আবিষ্কার করলেন? ফ্রান্সোয়া জারিস। এগুলো বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে। ঠিক আছে, মেহেরগড় সভ্যতা। ঠিক আছে, এরপরে আমি আবার ইন ডিটেলসে তোমাদের একটু বলছি। ওকে, এই যে মেহেরগড় সভ্যতা ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভারতের কোন রাজ্যে বলেছে? ভারত অ্যাকচুয়ালি ভারতের কোন রাজ্যে অবস্থিত নয়। এটি অবস্থিত কোথায় অবস্থিত? বর্তমানে পাকিস্তানে অবস্থিত, বালুচিস্তানে। তোমরা রিসেন্টলি তোমরা যখন বিএলএ বলে একটা সংগঠনের নাম তোমরা শুনেছো, বালুচিস্তান লিবারেশন আর্মি। তো রিসেন্টলি আমাদের পেহেলগাম অ্যাটাক হয়েছিল। তো যার ফলে তারপরে বালুচিস্তানেও আমরা দেখেছি অনেক আনরেস্ট হতে দেখেছি। বালুচিস্তানটা অ্যাকচুয়ালি করাচি পোর্টের কাছে অবস্থিত, মানে করাচি পোর্ট এই বালুচিস্তান, কোয়েটা বলে একটা শহর আছে একদম পাকিস্তানের পুরো সাউথের দিকে। তো সেখানে এটি অবস্থিত। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। উম তাহলে একটু মেহেরগড় সভ্যতা সম্পর্কে একটু জানা যাক। মেহেরগড় সভ্যতা কবে থেকে কবে বলো? ৭,০০০ বিসি থেকে মোটামুটি ৩,০০০ বিসি পর্যন্ত মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতা বেসিক্যালি এই সময় কি হতো? কৃষিকাজ আর পশুপালন হতো। হুম, মানে এটি আর কি আমাদের যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন অর্থাৎ সিন্ধু সভ্যতা ছিল, তারই ছিল একটা প্রিকারসার। ঠিক আছে, প্রিকারসার। তো এইবার সিন্ধু সভ্যতায় আমরা দেখেছি যে আরবানাইজেশন দেখেছি। মানে আরবানাইজেশন মানে কি? নগর পরিকল্পনা। কিন্তু মেহেরগড় সভ্যতায় নগর পরিকল্পনা ছিল না, গ্রাম্য সভ্যতা ছিল। গম, বার্লে এইসব চাষ হতো। ঠিক আছে, আর এই সময় মানুষ লোহার ব্যবহার কিন্তু জানতো না। তারপরে এখানে শস্য সংরক্ষণ কিন্তু করা হতো। শস্য সংরক্ষণ যেহেতু তোমাদের এই সময় আর কি কৃষিকাজ পশুপালন করা হতো, তো অবভিয়াসলি আমার সংরক্ষণ তো লাগবেই। ঠিক আছে, তো আরেকটা জিনিস কি, এই সময় মৃতদেহ সমাধিস্থ করা হতো। ঠিক আছে, মৃতদেহ কি করা হতো? সমাধি দেওয়া হতো।
এটাতে কি করা হতো, সমাধি দেওয়া হতো। ঠিক আছে, তো বলা যায় যে এই সভ্যতাটি ছিল সব থেকে প্রাচীন কৃষি প্রধান সভ্যতা, প্রাচীন কৃষি প্রধান সভ্যতা। ওকে, তো এই হচ্ছে মোটামুটি তোমাদের মেহেরগড় সভ্যতা ইতিহাস। আহ এখানে ইম্পর্টেন্ট কি, সময়কালটা, কবে কোথায় হয়েছে না হয়েছে, ভৌগোলিক অবস্থান, সেখানকার পরিচিতি, ফিচার্স, ক্যারেক্টারিস্টিক্স, এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেহেরগড় সভ্যতা। ঠিক আছে, নেক্সট। এই যে বর্তমানে পাকিস্তানে অবস্থিত বালুচিস্তান, মেহেরগড় সভ্যতা নব্য প্রস্তর যুগে, বলেছি প্রথমে নব্য প্রস্তর যুগ মানে কি, নিওলিথিক এজ। ঠিক আছে, নিওলিথিক এজ। হরপ্পা সভ্যতার বৃহত্তম স্থান কোনটি? এইবার আমরা সিন্ধু সভ্যতায় ঢুকবো। তার আগে আমরা যেহেতু মেহেরগড় সভ্যতাটা পড়লাম, মেহেরগড় সভ্যতার পরপরই সিন্ধু সভ্যতা আসছে। এমন না যে একটা সভ্যতা উঠে গিয়ে একটা সভ্যতা এলো, এটা কি একটা ইভলিউশন। ঠিক আছে, এইবার সিন্ধু সভ্যতা কোথায় গড়ে উঠলো? সিন্ধু নদের তীরে। সিন্ধু নদের তীরে কোন সভ্যতা? সিন্ধু নদের তীরে হচ্ছে মহেঞ্জোদারো। আর রবি নদীর তীরে কি কি সভ্যতা? হরপ্পা সভ্যতা। ঠিক, এইবার এই গেল সময়কালটা কবে থেকে কবে, 2500 বিসি থেকে 1750 বিসি। মহেঞ্জোদারো, এটা কি? সিন্ধু নদ, হরপ্পা, রবি, সরি, রাবি নদী। ঠিক আছে, মহেঞ্জোদারো সভ্যতা কে আবিষ্কার করলেন? আর ডি ব্যানার্জি। ঠিক আছে, কবে? 1922 সালে। হরপ্পা, হরপ্পাকে আবিষ্কার করলেন 1921 সালে দয়ারাম সাহানি। ঠিক আছে, হরপ্পা। তো এই হচ্ছে বেসিক্যালি ব্যাপার। এবার আমরা দেখেছি আরবানাইজেশন ছিল, অর্থাৎ নগর পরিকল্পনা। তারপর আমরা দেখেছি যে আহ, শস্যাগার, সব থেকে বড় গ্রেট বাথ এবং গ্রেট গ্র্যানারি ইত্যাদি সেখানে আবিষ্কৃত হয়েছে, তাই না? তো এই সময় আর ওখানে আর সিন্ধু নদ এবং আহ, রবি নদী ছাড়া কি কি ছিল? চেনাব ছিল, আর কি ছিল? ঘাগ্গার, হাকরা নদী ছিল, সরস্বতী নদী ছিল। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি তোমাদের ব্যাপার। এবার এই সময় কি দেখা যেত? সিটাডেল। সিটাডেল মানে কি? শহরের উপরে অবস্থিত একটু ইয়ে মতো, যেখান থেকে পুরো শহরটাকে দেখা যেত, এটাকে বলে সিটাডেল। তারপরে কি, যে তোমাদের ইট নির্মিত বাড়িঘর দেখা যেত, যেটা পোড়া ইট ব্যবহার করা হতো, পোড়া ইট ব্যবহার করা হতো। উন্নত নিষ্কাশন ব্যবস্থা ছিল, উন্নত নিষ্কাশন ব্যবস্থা ছিল, গ্রেট বাথ ছিল, যেটা মহেঞ্জোদারোতে, মহেঞ্জোদারোতে গ্রেট বাথ, সব থেকে বড় স্নানাগার। ঠিক আছে, ঠিক ছিল। আর পেশা, যদি আমরা যদি পেশা বলি, যে পেশা কি ছিল, তাহলে হচ্ছে যে কৃষি, ব্যবসা বাণিজ্য হতো। তোমরা দেখবে যে সিল মানে আহ, আহ, কিছু আহ, জীবাশ্ম, মানে আই মিন আবিষ্কৃত হয়েছে, যেখানে দেখা গেছে যে মেসোপটেমিয়া সভ্যতা সাথে সিন্ধু সভ্যতার ব্যবসা হতো রীতিমতো, মিশরীয় সভ্যতার সাথে ব্যবসা হতো।
যেমন আমরা এখন ডেলিভারি প্যাকেজ যেরকম দেখতে পাই সেরকম তখনও এরকম সিস্টেম ছিল, ডেলিভারি প্যাকেজ, যে লেখা থাকতো কার কোথায় কি যাবে না যাবে, সিল ওগুলো আবিষ্কৃত হয়েছিল। ঠিক আছে, তো সেচ ব্যবস্থা ছিল। তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার। আর কি ছিল বলতো, যে পশুপতিনাথের মন্দির ছিল, মানে পশুপতিনাথ শিবের উপরে, শিবের উপাসক ছিল, সেটাও মোটামুটি আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে, আর লিপি, অবশ্যই হ্যাঁ লিপি ছিল, নির্দিষ্টদের লিপি ছিল, যদি সেই লিপি এখনো পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, তাই না? তো মোটামুটি বলা যেতে পারে আইভিসি হচ্ছে সব থেকে প্রাচীনতম একটি নগর পরিকল্পনা ভিত্তিক শহর, সভ্যতা, আহ, যেটি 2500 থেকে বিসি থেকে 1750 বিসি পর্যন্ত এটি ছিল। কোথায় গড়ে ছিল না, এখনকার যে পাকিস্তান, ভারতবর্ষের হরিয়ানা, গুজরাট ইত্যাদি। ও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটি আমি মিস করে গেছিলাম, সেটি হচ্ছে যে আহ, কোথায় কোথায় মোটামুটি অবস্থিত ছিল এর এরিয়াটা। এরিয়াটা কি ছিল, এখানে মান্ডা, দইমাবাদ, আলমগীরপুর, আর এখানে কি ছিল, সুটকা গেন্দর। ঠিক আছে, এই ছিল মোটামুটি এরিয়া। সুটকা গেন্ডারটা কোথায় অবস্থিত ছিল, বালুচিস্তানে অবস্থিত ছিল। দইমাবাদ কোথায় অবস্থিত, এখন মহারাষ্ট্রে। মান্ডা কোথায় অবস্থিত ছিল, কাশ্মীর। আলমগীরপুর ইউপিতে। এই ছিল মোটামুটি তোমাদের এরিয়া। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আমি নিজে একটি বই লিখেছি জিকেজিএস এর উপরে, সেটি নিয়ে এই ভিডিওর শেষে ডিসকাশন করব। বইটি প্রিন্টে চলে গেছে, কিছুদিনের মধ্যেই মোটামুটি পাবলিশ হয়ে যাবে। তো সমস্ত ডিটেলস তুমি চ্যানেলে পেয়ে যাবে। এবং আমি আমার যে গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা জয়েন হয়ে যাবে। যা যা আপডেট আসবে মোটামুটি সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, আর জিকেজিএস নিয়ে যে তোমাদের যে চাপ, তোমাদের যে প্রেশার, তোমাদের যে সমস্যা, সেটি আশা করছি বইটি পড়লে সেই সমস্যাটি আর থাকবে না। কেননা আমি চেষ্টা করেছি যে যথেষ্ট সহজ ভাষায়, সহজ ভাবে লেখার জন্য। কেননা পশ্চিমবঙ্গে, মানে সত্যি কথা বলতে, বাংলাতে আমি সেরকম বই খুঁজে পাইনি যে বইটা পড়ালে মোটামুটি সব সব দিকটা আর কি ম্যানেজ হয়। তো যা আছে, হয়তো কিছু ইরেলিভেন্ট বুক আছে, কিছু বেশি রেলিভেন্ট হয়ে গেছে, সমস্যা হয়ে যায়। বেশি মোটা বই দেখলেই ছাত্রছাত্রীদের মধ্যে একটা ভয়ের সঞ্চার হয়ে যায়। তো আমি চেষ্টা করেছি বইটা খুব ছোটোর মধ্যে লেখার, বেশি পেজও নয়, 378 থেকে 380টা পেজ, খুব ছোট, খুব সঠিক ইয়েতে লেখা। সব, প্রত্যেকটি সাবজেক্ট তার মধ্যে ইনক্লুডেড থাকবে। তোমাদের পরে আমি তার সূচিপত্রটাও দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে ব্যাপার। উম, বই কিভাবে অর্ডার করতে হবে না করতে হবে আস্তে আস্তে চ্যানেলে চলে আসবে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবে, তোমরা সেখানে জেনে যাবে। ঠিক আছে, চলো নেক্সট। ও, মহেঞ্জোদারো, এর অর্থ কি, মৃতের স্তূপ। সিন্ধু সভ্যতার বৃহত্তম শহর এবং সবচেয়ে সুপরিকল্পিত প্রত্নতাত্ত্বিক স্থান। ওকে, নেক্সট। সিন্ধু সভ্যতার মানুষের কোন ধাতুর ব্যাপারে জানতো না, তোমাকে একটু আগেই বললাম, কি জানতো না, লোহা। ঠিক আছে, চলো। এই যে তামা, ব্রোঞ্জ, সোনা, রূপার ব্যবহার জানতো, কিন্তু লোহার ব্যবহার তাদের জানা ছিল না। লোহার ব্যবহার কবে শুরু হয়েছিল, পরবর্তী বৈদিক যুগে। বৈদিক যুগ 1500 থেকে, হাজারই ধরো, আর একটা 1000 থেকে 500, এটা আর কি পুরাতন, আর এটা নব্য। বেদ, বৈদিক মানে কি, বেদ, বেদের কটি ভাগ, 4টি ভাগ। বেদে কি কি, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদ 1028টা শ্লোক, সামবেদে কি আছে, গান, গীত নিয়ে আছে, সং। এই যে তোমরা জানো যে আহ, তানসেন, তানসেন যে ধ্রুপদ সঙ্গীত শিখেছিলেন, বা ধ্রুপদ সঙ্গীত যে তিনি সঙ্গীতজ্ঞ ছিলেন, সেটি কোথা থেকে সংগ্রহ করেছিলেন তিনি, সামবেদ থেকে। যজুর্বেদ মানে কি, যজ্ঞ করা, স্যাক্রিফাইস করা। অথর্ব মানে কি, মৃত। তার মানে কি, কিছু ম্যাজিক্যাল কিছু কোয়ালিটিস থাকবে তার মধ্যে, কিছু চার্ম থাকবে, কিছু ব্ল্যাক ম্যাজিক থাকবে, সেটা অথর্ব বেদের অন্তর্গত। এবার এক একটি বেদকে আবার 4টে ভাগে ভাগ করা যায়, কি কি,
সংহিতা, ব্রাহ্মণস, আরণ্যক, আর একটা কি, উপনিষদ। এবার এখানে উপনিষদের একটি ব্যাপার আছে। কটি উপনিষদ? 108টি উপনিষদ। কয়েকটি উদাহরণ দাও উপনিষদের। যেমন আহ মান্ডুক্য উপনিষদ, মন্ডুক উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ, ছান্দোগ্য, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবে। আর বেদের এই যে উপনিষদকে আরেকটি কথা বলা হয়, সেটা হচ্ছে বেদান্ত। বেদান্ত কেন বলা হয়? কারণ বেদির এই যে বেদ, বেদের একদম অগ্রভাগ, মানে সরি, শেষ ভাগ, সেজন্য একে বেদান্ত বলে। বেদ যুক্ত অন্ত, বেদের অন্ত, ঠিক আছে? বেদান্ত, এই হচ্ছে ব্যাপার। আর এই যে স্বামীজির যে ফিলোসফি আমরা দেখেছি, সেটা কি বেদান্তের উপরেই নির্মিত। ওকে, তাহলে তোমরা এখানে তোমাদের একটা জিস্ট হয়ে গেল, বেদ সম্পর্কে তোমরা এটা জানলে। আর এই যে বৈদিক যুগটা শুরু হলো কেন হলো? কারণ আর্যদের ইনভেশন। তোমরা আরিয়ান ইনভেশন থিওরি জানো। আরিয়ান ইনভেশন থিওরি কি ছিল? এটা আরিয়ানরা অ্যাকচুয়ালি কি ছিল? সেন্ট্রাল এশিয়াতে বসবাস করতো। তো তারা এই যে সিন্ধু সভ্যতা কি করে লোপ পেয়ে গেল, কি করে ধ্বংস হলো? তার কারণ হিসেবে বলা হয় যে ন্যাচারাল ক্যালামিটিস, অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল, অথবা কিছু শত্রু আক্রমণ হয়েছিল, বহিঃশত্রু আক্রমণ, এক্সটার্নাল ফোর্সেস। তো সেখানে বলা আরিয়ান ইনভেশন হয়েছিল, সেই যার ফলে তারা উত্তর ভারতবর্ষে তারা খুব জায়গা দখল করে নিয়েছিল, এবং তাদের সাথেই এই বৈদিক যুগের সূচনা হয়েছিল, ঠিক আছে? এই যে তোমরা উম, বই এবার বৈদিক যুগ থেকে তোমরা আসবে যে জৈনিজম, মানে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম কি করে এগুলো এলো, সেটা অন্য স্লাইডে বলছি। তো মোটামুটি তোমরা এইটুকু একটু দেখে নাও যে জিনিসটা কি কি হলো বা কি কি তোমরা বুঝলে, মনে রাখার চেষ্টা করবে, তাহলে খুবই ভালো হবে, ঠিক আছে? চলো নেক্সট। আর্যরা প্রথম ভারতে কোথায় স্থাপন করেছিল, বসতি স্থাপন করেছিল কোথায়? নর্থ বেঙ্গল, এই নর্থ ইন্ডিয়া। নর্থ ইন্ডিয়া বলতে এখানে কি বোঝাচ্ছে? গাঙ্গেয় সমভূমি না, দাক্ষিণাত্য না, উত্তর পাঞ্জাব। তারা প্রথমে এসে পাঞ্জাবে এসে বসতি স্থাপন করেছিল। আর্যরা ভারতে প্রবেশ করে প্রথমে সিন্ধু নদ ও তার উপনদীগুলোর অববাহিকায়, অর্থাৎ সপ্ত সিন্ধু অঞ্চলের আধুনিক পাঞ্জাব ও তার আশেপাশে। ওকে, ঋগ্বেদে বর্ণিত আছে। ভেরি গুড। নেক্সট। প্রাচীন ভারতের ষোড়শ মহাজন পদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কোনটি? ষোড়শ মহাজন পদ মানে 16টি মহাজন পদ, এবং সেই 16টি মহাজন পদ মধ্যে সব থেকে শক্তিশালী কি ছিল? সবথেকে শক্তিশালী ছিল মগধ। মগধের রাজধানী কি ছিল? রাজগৃহ, যা পরে পাটলিপুত্র হয়ে গেল। রাজগৃহ একটা জিনিস হয়েছিল 483 বিসিতে, বলতে পারবে তোমরা? একটু মনে করার চেষ্টা করো। ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল, প্রথম বৌদ্ধ সম্মেলন, কার আমলে হয়েছিল? মনে রাখবে, এ কে অজাতশত্রু, ঠিক আছে? অজাতশত্রু। দ্বিতীয়টা হয়েছিল কালাশোক, তৃতীয়টা হয়েছিল অশোক, চতুর্থ হয়েছিল কনিষ্ক, ঠিক আছে? এই কটা তোমরা মোটামুটি মনে রাখবে, তাহলে দেখবে জিনিসটা খুব ইজি লাগবে, ঠিক আছে? অজাতশত্রু কোথায় করলো? রাজগৃহতে করলো। কালাশোক কোথায় করলো? বৈশালীতে করলো। বৈশালীতে করলো। তারপরে সম্রাট অশোক কোথায় করলো? পাটলিপুত্রে। কনিষ্ক কোথায় করলো? কাশ্মীরে, ঠিক আছে? তো সালগুলো একবার জেনে রাখো। 483 বিসি, 383 বিসি, 250 বিসি, আর এটা কি? 72 এডি। ওকে, এটা ছিল বুদ্ধিস্ট সম্মেলন, বৌদ্ধ সম্মেলন। আচ্ছা, বৌদ্ধ সম্মেলন আহ এলো কার হাত ধরে?
ভগবান বুদ্ধের হাত ধরে। ভগবান বুদ্ধ 483 বিসিতে মারা গেলেন। ভগবান বুদ্ধের জন্ম 563 বিসিতে, মারা যাচ্ছেন কবে? 483 বিসিতে। আচ্ছা, এই যে বৌদ্ধ ধর্মের বা জৈন ধর্মের এরা কেন এলো? তার কারণ বলতে পারবে? কারণ হচ্ছে কি, তোমরা দেখবে ল্যাটার বেদিকের প্রথম যখন এই যে বর্ণাশ্রম প্রথা, কাস্ট সিস্টেম, ঠিক আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তো এই জিনিসটা যখন প্রথম বৈদিক যুগ হয়েছিল 1500 সাল থেকে, তখন কি হয়েছিল? এটা কর্মের ভিত্তিতে হয়েছিল, কাজের ভিত্তিতে। কিন্তু পরবর্তী বৈদিক যুগে কি হলো? সেটি জন্মগত হয়ে গেল। কেন? কারণ কিছু আহ, ব্রাহ্মণ বাদের জন্য। তো এইবার সেই সময় এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধেই এই জৈনিজম এবং এই বুদ্ধিজম তৈরি হয়েছিল। তখন একটা আন্দোলন শুরু হয়েছিল। আন্দোলনের নাম কি বলতো? শ্রামণ আন্দোলন। ঠিক আছে? তো এই শ্রামণ আন্দোলনের জন্য এতেই আর কি এই বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম বিকাশ লাভ করেছিল। আর সেই সময় যে ব্রাহ্মণ্যবাদের মধ্যে অনেক কুসংস্কার ছিল, সেই কুসংস্কারগুলোর বিরুদ্ধেও একটি মতবাদ গড়ে তোলার প্রয়োজন মনে হয়েছিল। সেই জন্য এই বর্ণাশ্রম প্রথা আহ, যে ইয়েটা হয়েছিল সেটির ইয়েতেই তৈরি হয়েছিল আর কি, শ্রমণ আন্দোলনটা। তো যাই হোক, এবার বৌদ্ধ ধর্ম, ভগবান বুদ্ধ প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ। তার আসল নাম কি? সিদ্ধার্থ। জন্ম কোথায় হয়েছিল? লুম্বিনীতে হয়েছিল, নেপালের। আচ্ছা, লুম্বিনীতে জন্ম। ঠিক আছে। তো এবার তিনি 29 বছর বয়সে মহাবিনিষ্ক্রমণ হলো, তিনি বাড়ি থেকে চলে গেলেন ধর্মের জন্য। তারপরে তিনি এনলাইটেন্ড হলেন বোধি বোধগয়াতে। আর তারপরে তার মহাপরিনির্বাণ অর্থাৎ মৃত্যু লাভ করলেন কোথায়? কুশীনগরে। তো এই চারটে জিনিস, চারটে জায়গা নাম অবশ্যই মনে রাখবে: লুম্বিনী, বোধগয়া, তারপরে হচ্ছে সারনাথ, যেখানে তিনি তার প্রথম পিচ মানে প্রথম ধর্মপ্রচার করেছিলেন। আর শেষে হচ্ছে কি? কুশীনগর, সেখানে তার মৃত্যু হচ্ছে। কুশীনগর কোথায় অবস্থিত এখন? উত্তরপ্রদেশে। ঠিক আছে? এই চারটি তোমরা অবশ্যই মনে রাখবে। ঠিক আছে? চলো, এবার হচ্ছে নেক্সট আহ বৌদ্ধ সাহিত্য। বৌদ্ধ সাহিত্যের মধ্যে আমরা ত্রিপিটক দেখতে পাই: বিনয় পিটক, সূত্র পিটক আর অভিধর্ম পিটক। তাই তো? বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক। এবার এটি কোন ভাষায় রচিত ছিল? এটি হচ্ছে পালি ভাষায় রচিত ছিল। এটা মনে রাখবে যে বৌদ্ধ সমস্ত কিছু লেখা হয়েছিল পালি ভাষায়, আর জৈনদের ধর্মগ্রন্থ সেগুলো সব লেখা আছে কি? প্রাকৃত ভাষায়। ঠিক আছে? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বৌদ্ধ ধর্মের দুটো সম্প্রদায় তোমরা জানো: হীনযান আর মহাযান। ওকে? তো এই হচ্ছে মোটামুটি তোমাদের ব্যাপার। তো বৌদ্ধ ধর্মটা এখান দিয়ে বলে দিলাম। এরপর অন্য কোশ্চেন এলে সেখানে জৈন ধর্মটা নিয়েও একটু আলোচনা করে দেবো। ঠিক আছে? নেক্সট। এই তো চলে এসছে। মহাবীর জৈন কোথায় নির্বাণ লাভ করেছিলেন? মহাবীর জৈন, তার আগে আমরা একটু জেনে নিই যে জৈন ধর্ম বলতে আমরা কি বুঝি। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা বলতে আমরা বুঝি কাকে? ঋষভদেবকে। প্রথম তীর্থঙ্কর ঋষভদেব। তার ষাঁড় অর্থাৎ বুল ছিল হচ্ছে তার কি? বাহন। আর মহাবীর জৈন কি? 24তম তীর্থঙ্কর। তার আগে কে ছিল? পার্শ্বনাথ ছিল। ঠিক আছে? যেগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। পার্শ্বনাথের 23তম তীর্থঙ্কর। আর পার্শ্বনাথের কি ছিল? সাপ, স্নেক। মহাবীরের কি ছিল? সিংহ, লায়ন। ঠিক আছে? এই কথা তোমরা মনে রাখো। আহ এটা গেলো তীর্থঙ্করের ব্যাপার। এবার জৈন ধর্মও কিন্তু বৌদ্ধ ধর্মের আড়ালেই, বৌদ্ধ ধর্মের সাথে সাথেই তৈরি হয়েছিল, সৃষ্টি হয়েছিল। 540-563 বিসিতে বুদ্ধিস্ট জন্ম হলো, মানে ভগবান বুদ্ধের জন্ম হলো। আর 540 বিসিতে
কার জন্ম হলো? মহাবীরের জন্ম হলো। তো বৈশালীতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। মহাবীরের যে তোমরা দেখবে উম, আহ, তার আর কি যে নির্বাণ, এই যে কোশ্চেনটা কোথায় নির্বাণ লাভ করেছিল, নির্বাণ লাভ অ্যাকচুয়ালি দেখো, নির্বাণ লাভ মানে কি, যে ক্ষেত্রে পাওয়াপুরী, পাওয়াপুরীটা কোথায় অবস্থিত? বিহারে অবস্থিত। ঠিক আছে, নেক্সট। আর জৈন ধর্ম সম্পর্কে তো মোটামুটি আগেই বললাম যে কোন ভাষায় কি প্রাকৃত ভাষায় রচিত হয়। তারপরে ধরো আহ, আর কি অষ্টাঙ্গিক মার্গ তোমরা জানো, জৈনদের ধর্মগ্রন্থ অষ্টাঙ্গিক মার্গ। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আর হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে, ও হ্যাঁ, শ্বেতাম্বর দিগম্বর, শ্বেতাম্বর দিগম্বর। তো যেমন বৌদ্ধদের হচ্ছে হীনযান মহাযান, তেমনি এদের হচ্ছে শ্বেতাম্বর আর দিগম্বর। দিগম্বরটা মেনলি দক্ষিণ ভারতীয়, ঠিক আছে, আর শ্বেতাম্বর কি উত্তর ভারতীয়, মানে উত্তর ভারতে যে জৈন পদ্ধতিটা চলে বা যে রীতিনীতি, সেটা শ্বেতাম্বর আর নিচে দিগম্বর। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার জৈন ধর্ম সম্পর্কে। ওকে, নেক্সট চলো। ওকে, আমার যে বইটা, সেই বইটাতে খুব সুন্দরভাবে এগুলো এগুলো বলা আছে, খুব সুন্দরভাবে লেখা আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট, বৌদ্ধ ধর্মের ত্রিপিটক কোন ভাষায় লেখা? আমি একটু আগেই বললাম কি ভাষায়। বৌদ্ধ ধর্ম মানে কি? পালি। আর জৈন ধর্ম বললে কি হতো? প্রাকৃত। ঠিক আছে, যে সূত্র পিটক, বিনয় পিটক, বিজয় পিটক, পালি ভাষায় রচিত। নেক্সট, প্রথম বৌদ্ধ সংগীতি কার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছিল? বলে দিয়েছি, চারটে বুদ্ধিস্ট কাউন্সিল, এ কে। এক খবরদার ভুলবে না, এ কে। এ ফর অজাতশত্রু, কে ফর কালাশোক, এ ফর অশোক, কে ফর কনিষ্কা। ওকে, ব্যাস, আর বলছি না। তাহলে কি হবে? অজাতশত্রু। ওকে, অজাতশত্রু। নেক্সট, আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধে কোন রাজবংশ এত? আলেকজান্ডার 326 বিসি, মনে পড়ছে? 326 বিসি। সে সময় কোন রাজবংশ? সে সময় হচ্ছে ধননন্দ রাজত্ব করছিলেন, নন্দ বংশ। কে? তখন মগধে মহাপদ্রন্দের পুত্র ধননন্দের নেতৃত্বে নন্দ রাজবংশ শাসন করছিল। পরে এই ধননন্দকেই পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের প্রতিষ্ঠা করলেন। কার সহায়তায়? কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত, এটা মনে রাখবে। কৌটিল্যের অর্থশাস্ত্র তোমরা পড়েছো। বিষ্ণুগুপ্ত আছে, সেম লোক। আর চাণক্য, এই তিনটে ব্যক্তি কিন্তু একই জন। ঠিক আছে, একজনের তিনটে নাম মনে রাখবে। ঠিক আছে, নেক্সট, অর্থশাস্ত্র কে রচনা করেন? বললাম একটু আগেই, কৌটিল্য বা চাণক্য। ভেরি গুড। ঠিক আছে, আরেকটা জিনিস, চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন কিন্তু শূদ্র, এটা মনে রাখবে। আর ওই একটিমাত্র বংশ ছিল, একটিমাত্র রাজা ছিল যিনি শূদ্র ছিলেন, এবং কৌটিল্য তাকেই নিয়ে এসেছিলেন, সিংহাসনে বসিয়েছিলেন। আর এক মানে এমনি তোমরা দেখো রাজারা, রাজরাজারা তারা সবাই ক্ষত্রিয় হয়, কিন্তু এক্ষেত্রে শূদ্র ছিলেন। তার পরবর্তীতে তোমরা দেখবে যখন সাতবাহন বংশ পড়বে, সে সময় গৌতমীপুত্র সাতকর্ণী বা শিমুখ যে প্রতিষ্ঠা, ওই বংশটা কিন্তু ব্রাহ্মণ বংশ ছিল। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, মানে জাতে, মানে বাই কাস্ট তারা কিন্তু ব্রাহ্মণ ছিল। আর চন্দ্রগুপ্ত মৌর্য তিনি ছিলেন শূদ্র। ঠিক আছে, এই যে কৌটিল্য, চাণক্য। অর্থশাস্ত্র হলো প্রাচীন ভারতের অর্থনীতি, সামরিক কৌশল সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। ওকে, নেক্সট, অশোকের শিলালিপিগুলো কোন লিপিতে লেখা হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অশোকের শিলালিপি ভালো করে মনে রাখার চেষ্টা করো, মনে করো ব্রাহ্মী আর খরষ্টি। ঠিক আছে, ব্রাহ্মী ও খরষ্টি। অশোকের বেশিরভাগ শিলালিপি ব্রাহ্মী লিপিতে লেখা, তবে উত্তর পশ্চিম ভারতের কিছু শিলালিপি খরষ্টি লিপিতে। আর আফগানিস্তানে কিছু লিপি পাওয়া গেছে যেগুলো আরামাইক ও গ্রিক লিপিতেও পাওয়া গেছে। ঠিক আছে, মনে রাখবে। ওকে, নেক্সট, শকাব্দ কবে চালু হয়? শকাব্দ মানে কি? কে চালু করেছিল? কনিষ্ক চালু করেছিল। কবে থেকে? 78 সাল থেকে। 78 সাল থেকে কি হলো? শকাব্দ চালু হলো। ঠিক আছে, উম, এই যে কনিষ্ক, আর 72 এডিতে কি হলো? লাস্ট বুদ্ধ সংগীতি কোথায় হলো? কাশ্মীরে। 78 খ্রিস্টাব্দে ব্যাখ্যা, কুষাণ সম্রাট কনিষ্ক 78 খ্রিস্টাব্দে
আচ্ছা, কুষাণ বংশের প্রতিষ্ঠাতাকে? কথফিসেস ওয়ান। ঠিক আছে, মনে রাখবে, কথফিসেস ওয়ান। শকাব্দ প্রবর্তন করেন, যা ভারত সরকারের দ্বারা ব্যবহৃত সরকারি ক্যালেন্ডারের ভিত্তি। ঠিক আছে, নেক্সট। গুপ্ত যুগের শ্রেষ্ঠ চিকিৎসককে? গুপ্ত যুগের শ্রেষ্ঠ চিকিৎসক কে ছিলেন? কে ছিল? ধন্বন্তরী। ঠিক আছে। ধন্বন্তরী ছিলেন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্নদের মধ্যে একজন, এবং তিনি আয়ুর্বেদের একজন বিখ্যাত চিকিৎসক হিসেবে পরিচিত। চড়ক ছিলেন কনিষ্কের সমসাময়িক। চড়ক সংহিতা তোমরা পড়েছো? সুশ্রুত সংহিতা তোমরা পড়েছো, জেনেছো? Next, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? আহ তোমরা ভিএ স্মিথের নাম শুনেছো, ভিনসেন্ট আর্থার স্মিথ, একজন বিশাল বড় হিস্টোরিয়ান। তো তিনি সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন আখ্যা দিয়েছিলেন। ঠিক আছে। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ, এই যে বলে দিয়েছি। নেক্সট, হর্ষবর্ধনের সময় কোন চীনা পর্যটক ভারতে ভ্রমণ করেন? এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কার সময়ে কি এসছে, কি লিখেছে গ্রন্থ? কে? হিউয়েন সাং। হিউয়েন সাং লেখা বইয়ের নাম কি? সিইউ কি। ঠিক আছে, সিইউ কি। হিউয়েন সাং। হিউয়েন সাং কি ছিলেন? একজন বিখ্যাত চীনা বৌদ্ধ ভিক্ষু। এই দেখো, নালন্দা বিশ্ববিদ্যালয় তোমরা জানো, নালন্দা বিশ্ববিদ্যালয়, সেটি কি ছিল? হর্ষবর্ধনের সমসাময়িক। হ্যাঁ, 600 খ্রিস্টাব্দে। তো সেই সময় হিউয়েন সাং এসেছিলেন, তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে বেশ কিছুদিন ছিলেন, এবং সেখানে তিনি বুদ্ধিস্ট, বৌদ্ধ ধর্ম সম্পর্কে অনেক পড়াশোনা করেছিলেন। তারপরে তিনি ফিরে গিয়েছিলেন চীনে, এবং তিনি চীনে গিয়ে প্রথম বৌদ্ধ ধর্ম শুরু করলেন, ইনিশিয়েট করলেন। এবং আস্তে আস্তে তোমরা দেখবে বৌদ্ধ ধর্ম আহ, আমাদের যে আহ, আ- আসিয়ান কান্ট্রিগুলো আছে, সাউথ এশিয়ান যে দেশগুলো আছে, কম্বোডিয়া, থাইল্যান্ড, ব্যাংকক, তোমরা যে নাম শুনে থাকবে অবশ্যই। তো সেই সব দেশগুলো কিন্তু বুদ্ধিস্ট কান্ট্রি বেশ কিছু। ঠিক আছে, তো সেটি কিভাবে গেল? এইভাবে বিভিন্ন পর্যটক ভারতবর্ষে এসছেন, তারা আস্তে আস্তে ছড়িয়ে দিয়েছে। ঠিক আছে, নেক্সট। ও, বইয়ের নামটা কি? সি ইউ কি। ঠিক আছে, নেক্সট। বিখ্যাত অজন্তা গুহা চিত্রগুলি কোন সময়কালে নির্মিত হয়েছিল? অজন্তা, ভালো করে মনে করার চেষ্টা করো। কি হচ্ছে? গুপ্ত যুগ। অজন্তার গুহ চিত্রগুলি কি? গুপ্ত এবং পরবর্তী গুপ্ত যুগে। গুপ্ত যুগের প্রতিষ্ঠাতা কে ছিল? শ্রীগুপ্ত। আর লাস্ট রাজা বৃহদ্রথ। এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যে কটা তোমরা আহ রাজবংশ পড়বে, হর্ষঙ্ক বংশ থেকে শুরু করে, প্রতিটা বংশের প্রতিষ্ঠাতা এবং প্রতিটা বংশের শেষ সম্রাট এবং বেস্ট সম্রাট, এটি কিন্তু অবশ্যই পড়তে হবে, অবশ্যই জানতে হবে। আমার জিকেজিএস এর বইটাতে একদম সুন্দর করে এগুলো ভালো করে দেওয়া আছে। ঠিক আছে, তোমরা হাতে পেলে তোমরা দেখতে পাবে, ভালোভাবে বুঝতে পারবে। এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট। পল্লবদের রাজধানী কোথায় ছিল? পাল্লাবা ডাইনেস্টি। ঠিক আছে, কোথায় ছিল? কাঞ্চিপুরম। কাঞ্চিপুরমটা কোথায় এখনকার দিনে? তামিলনাড়ু। কাঞ্চিপুরম ছিল দক্ষিণ ভারতের পল্লব রাজবংশের রাজধানী, এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ধর্মীয় কেন্দ্র। ঠিক আছে, কাঞ্চিপুরম। নেক্সট, আইহোল প্রশস্তি কি রচনা করেন? আইহোল প্রশস্তি কি? রবিকীর্তি। রবিকীর্তি, ইয়েস, রবিকীর্তি। এই যে দ্বিতীয় পুলকেশী সভাকবি রবিকীর্তি কর্তৃক পরিচিত। ঠিক আছে, হর্ষবর্ধনের বিরুদ্ধে তার বিজয়ের বর্ণনা দেয়। ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, তরাইনের প্রথম যুদ্ধ। এই যে আমরা তারপর তরাইনে ফিরে গেলাম, ততক্ষণ আমরা মোটামুটি অ্যানশিয়েন্ট হচ্ছিল, তো যদি এর পরেও অ্যানশিয়েন্ট কিছু কোশ্চেন আসবে। তো বিষয়টা হচ্ছে কি, 712 খ্রিস্টাব্দে আমাদের কি হচ্ছে? প্রথম ইসলামিক ইনভেশন হচ্ছে। ঠিক আছে, তারপরে আমরা দেখব যে আহ, কিভাবে ভারতবর্ষে আস্তে আস্তে তোমার হচ্ছে যে বিভিন্ন রাজবংশ, বা এই যে দিল্লি সুলতানাত বলো, বা আমাদের হচ্ছে এই যে মুঘল সাম্রাজ্য বলো, তো সেইগুলো কিভাবে আস্তে আস্তে ভারতবর্ষে হলো। অ্যাকচুয়ালি 712 খ্রিস্টাব্দে গেলে মোহাম্মদ বিন কাসেম, তিনি এসে একদম সুন্দর করে আহ, ভারতবর্ষে এলেন। এসে মানে হি ওয়াজ দ্য ফার্স্ট ইনভেডার, ফার্স্ট মুসলিম ইনভেডার। ঠিক আছে, এর আগেও ইনভেড হয়েছে। তোমরা আলেকজান্ডার দ্য গ্রেট, তিনি, হ্যাঁ, পরীক্ষায় কিন্তু দু রকমের প্রশ্ন আসে। যে প্রশ্ন আসে কি, ভারতবর্ষে আক্রমণকারী প্রথম সম্রাটকে? এটা যদি আসে, উত্তর কি হবে? আলেকজান্ডার। কিন্তু যদি বলে যে ভারতবর্ষ আক্রমণকারী প্রথম মুসলিম সম্রাটকে, কি হবে? মোহাম্মদ বিন কাসেম। মোহাম্মদ বিন কাসেম। ঠিক আছে,
তো এই হচ্ছে ব্যাপার। এরপরে তোমার দেখবে মোহাম্মদ গজনির সুলতান আসবে মামুদ। তারপরে কি আসবে? মোহাম্মদ ঘুরি। এবার মোহাম্মদ ঘুরির আগে যারা করে গেছে আক্রমণ, তারা ভারতবর্ষে বসতি স্থাপনে কখনো ভাবনা চিন্তা করেননি। তারা এসছে, আসবো, লুটবো, চলে যাবো। কারণ সে সময় ভারত ছিল কি একদম পুরো সোনার খাঁচা। ঠিক আছে? তো আসবো, লুটবো, চলে যাবো। কিন্তু আলটিমেটলি মোহাম্মদ ঘুরি তিনি এসে ভারতবর্ষে থাকার বন্দোবস্ত করলেন, এবং তিনি তরাইনের প্রথম যুদ্ধ যেটা হয়েছিল 1100 কত সালে? 91 সালে। ঠিক আছে? তরাইনের প্রথম যুদ্ধ পৃথ্বীরাজ চৌহান সেখানে জিতেছিলেন। কিন্তু দ্বিতীয় তরাইনের যুদ্ধ যখন হলো 1192 সালে, পৃথ্বীরাজ চৌহান হেরে গেলেন। ঠিক আছে? এবং তারপরে আস্তে আস্তে ওই যে মোহাম্মদ ঘুরি, তার এক স্লেভ ছিল। স্লেভটা তার্কি স্লেভ। কি ছিল? না, উম, কুতুবুদ্দিন আইবক। এবার সে এসে 1206 সাল থেকে দিল্লি সুলতানাত শুরু করে দেবে। তোমরা এই সময়কালটা একটু ভাবার চেষ্টা করো। এই সময়কালটাই ছিল যখন আহ, আমাদের যে বাংলা, আমাদের বলতে পারো যে নালন্দা বিশ্ববিদ্যালয় সেই সময় ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। ঠিক আছে? তো এই সময়টা আর কি, এই সময়টা মোটামুটি সেই সময় চলছিল। এই হচ্ছে ব্যাপার। মোটামুটি তোমরা একটু হলেও বুঝতে পারছো সময়কালগুলো। আর হ্যাঁ, ইতিহাসে সবসময় সালগুলো কিন্তু মনে রাখতে হবে। সালগুলো যদি তোমরা মনে রাখতে পারো, অনেক কিছু তোমরা লিঙ্ক করতে পারবে, কোনটার সাথে কোনটা, কার সাথে কার। তো তোমরা নিজেরাই কিন্তু একটা স্টোরি বানাতে পারবে, বুঝতে পারবে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, সালগুলো মনে রাখা। ঠিক আছে? চলো নেক্সট। দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতাকে? ইলতুৎমিশ। প্রতিষ্ঠা করেছিলেন কুতুবুদ্দিন আইবক, কিন্তু প্রকৃত যদি বলা হয় কি হবে? ইলতুৎমিশ। আহ লালবাগ কাকে বলা হতো? কুতুবুদ্দিন আইবককে বলা হতো। ইলতুৎমিশ কুতুবুদ্দিন আইবক দিল্লি সুলতান প্রতিষ্ঠা করলেও ইলতুৎমিশকে কুতুবুদ্দিনের জামাত এবং দাস প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। কারণ তিনি রাজবংশকে সুসংগত করেন, রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন এবং মুদ্রার প্রচলন করেন। ঠিক আছে? চলো এবার নেক্সট। আচ্ছা, দিল্লি সুলতানাত যখন এলো, তখন এখানে যে যে আহ, উম, বংশগুলো রাজত্ব করেছিল সেটা আমরা একবার একটু দেখে নিই। প্রথমে কি? দাস বংশ, 1206 থেকে 1290। ঠিক আছে? তারপরে ধরো খিলজি বংশ, সেটি কবে থেকে কবে? 1290 থেকে 1320। তারপরে কি? তুগলক। তুগলক কবে কবে? 1320 থেকে 1414। তারপরে কি? সৈয়দ বংশ, 1414 থেকে 1451। তারপরে লাস্টে একদম কি আসছে? লোদি, 1451 থেকে 1526। ওকে? এই কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সময়কালটা পরীক্ষায় কিন্তু সময়কাল কিন্তু খুব দেয়। এবার যদি বলে যে প্রতিষ্ঠাতা, দাস বংশের প্রতিষ্ঠাতা যদি বলা হয় কে? কুতুবুদ্দিন আইবক। ঠিক আছে? আইবক। খিলজি বংশের গিয়াসউদ্দিন খিলজি। ঠিক আছে? আহ তুগলক, সরি, খিলজি হচ্ছে জালাল উদ্দিন খিলজি। তুগলক বংশের হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক। সৈয়দ বংশের হচ্ছে খিজির খান। আর লোদি বংশ হচ্ছে কি? বহুলুল লোদি। আর শেষ সম্রাট ইব্রাহিম লোদি। তারপরে কি আসবে? বাবরের সঙ্গে যুদ্ধ হবে, প্রথম পানিপথের যুদ্ধ, হেরে যাবে। দিয়ে বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে দেবে। তাই তো? তো এই কটা মোটামুটি তোমরা একটু জেনে রাখবে। আর তার আগে অবশ্যই এই যে এখানে যখন বলছিলাম যে সবচেয়ে বড় মোহাম্মদ বিন কাসেম, তারপরে তোমরা জেনে রাখো যে সুলতান মাহমুদ। গজনীর সুলতান মাহমুদ, গজনীর সুলতান মাহমুদ 1000 থেকে 1027 এর মধ্যে আক্রমণ করেছিলেন। এই যে গজনী সুলতান মাহমুদ, তিনি আর কি কি সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন কত সালে? 1025 সালে। সুলতান মাহমুদের পরে কি? মোহাম্মদ ঘুরি। উনি মোটামুটি 1175 থেকে 1206 তখনই মারা গেছিলেন তিনি। ব্যাস হয়ে গেল, মুসলিম সাম্রাজ্যের ভিত স্থাপন করে দিয়েছিলেন। তারপরে আসছে কি? আমাদের দাস বংশ। দেখো, কোশ্চেনের মধ্যে দিয়ে কিন্তু তোমাদের স্টোরিটাও কিন্তু বুঝে যাচ্ছে, কনসেপ্টটাও কিন্তু বুঝে যাচ্ছে। তো এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট।
তো এগুলো তোমরা একটু ভালো করে জানার চেষ্টা করবে, তাহলে হয়ে গেল। ওকে, চলো নেক্সট। তুগলকনামা কে রচনা করেন? তুগলকনামা কে? আমির খসরু। আমির খসরু কে ছিলেন? একজন বিখ্যাত কবি, সঙ্গীতজ্ঞ, পণ্ডিত। তিনি ভারতের তোতা, তুতিহীন ভারতের তোতা বলা হতো। ঠিক আছে, ওকে, চলো নেক্সট। আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? আলাই দরওয়াজা বলো। আলাউদ্দিন খলজি নির্মাণ করেন। আলাই দরওয়াজা হলো কুতুব মিনার চত্বরের প্রধান প্রবেশদ্বার, যা আলাউদ্দিন খলজি 1311 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। ইন্দো ইসলামিক স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ। ওকে, নেক্সট। কোন সুলতান তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে দেবগিরি স্থানান্তরিত করেন? কে? বলো। পাগলা রাজা। পাগলা রাজা বলতে না কাকে বুঝি? মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে, মোহাম্মদ বিন তুগলক তার বিতর্কিত পরীক্ষা নিরীক্ষার জন্য পরিচিত। তিনি 1327 সালে দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তরিত করেন। ওকে, নেক্সট। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিজয়নগর এম্পায়ার প্রতিষ্ঠাতা কে? হরিহর বুক্কা। ভেরি ইম্পর্টেন্ট, যেন একদম যেন ভুল না হয়। ঠিক আছে, 1336 সালে হরিহর বুক্কা নামক দুই ভাই দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এই সাম্রাজ্য দক্ষিণ ভারতের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতা হে। ঠিক আছে, নেক্সট। আইনি আকবরী কে রচনা করেন? আইনি আকবরী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কে? না আবুল ফজল। আইনি আকবরী মুঘল সম্রাট আকবরের প্রশাসন, রাজস্ব ব্যবস্থা, ভূগোল, সংস্কৃতি বিশদ বিবরণ দেয়। ঠিক আছে, আকবরের যে নবরত্ন ছিল তারই একজন ছিলেন কে? আবুল ফজল। ঠিক আছে, নেক্সট চলো। সুলোহি কুল নীতি কে প্রবর্তন করেছিলেন? সুলোহি ইকুল কে হতে পারে এটা? একদম আকবর। আকবরে তোমরা দিন ইলাহি তোমরা জানো আকবর, তাই তো, ইবাদত খানা আকবর। সুলোহি কুল মানে সর্বজনীন শান্তি ছিল আকবরের ধর্মনিরপেক্ষ নীতি, যার লক্ষ্য ছিল ধর্মীয় বিভেদ দূর করে সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি সহনশীলতা বৃদ্ধি করা। তিনি জিজিয়া কর বন্ধ করেছিলেন। আবার একটা জিনিস কি, তিনি ভেরি ইম্পর্টেন্ট, যে এখন যেখানে আমরা আহ স্বর্ণ মন্দির দেখতে পাই শিখদের, তো সেই স্বর্ণ মন্দিরের যে জমি কে দান করেছিলেন? আকবর। ঠিক আছে, এই আকবরের মতোই একজন আহ ছিলেন দারা শিকোহ, যিনি ছিলেন ঔরঙ্গজেবের ভাই দাদা। ঠিক আছে, তো একই রকম মন মানসিকতার ব্যক্তি ছিলেন, কিন্তু দারা শিকোহকে মেরে ফেললো ঔরঙ্গজেব, দিয়ে তিনি সিংহাসনে বসে গেল। নেক্সট। মুঘল সাম্রাজ্যে কোন শাসক জিন্দাপীর নামে পরিচিত? জিন্দাপীর কে হতে পারে? এটা ঔরঙ্গজেব। জিন্দাপীর নাকি, কেননা লিভিং সেন্ট। এটা নিয়ে বিতর্ক আছে অনেক, সেই বিতর্কে যাচ্ছি না। কি হচ্ছে, জিন্দাপীর মানে কি? ঔরঙ্গজেব। তার ব্যক্তিগত জীবনে কঠোর ধার্মিকতা এবং সরলতার জন্য জিন্দাপীর বা জীবন্ত স্বাধীন নামে পরিচিত ছিলেন। নেক্সট। স্বরাজ শব্দটি কে প্রথম ব্যবহার করেন? ভেরি ইম্পর্টেন্ট। স্বরাজ আমার জন্মগত অধিকার, সেটি বলেছিলেন কে? বাল গঙ্গাধর তিলক। কিন্তু যদি বলে স্বরাজ শব্দটি, স্বরাজ যে টার্ম, সেইটি প্রথম কে ইউজ করেছিলেন, সেটি কি হবে? স্বামী দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে, এই জন্য ভুল না হয়। নেক্সট। শিবাজির মন্ত্রী পরিষদের নাম কি? শিবাজির মন্ত্রী পরিষদ, তোমরা জানো মারাঠা শক্তি শিবাজি, তার মন্ত্রী পরিষদের নাম কি ছিল? অষ্টপ্রধান। ঠিক আছে, শিবাজি 8 জন গুরুত্বপূর্ণ মন্ত্রী একটি পরিষদ গঠন করেছিলেন, যা অষ্টপ্রধান নামে পরিচিত ছিল। ঠিক আছে, মোটামুটি তোমরা বুঝতে পারছো আশা করি। ঠিক আছে, নেক্সট। কোন মুঘল সম্রাট আগ্রা থেকে ফতেপুর সিক্রিতে রাজধানী স্থানান্তরিত করেন? আগ্রা থেকে ফতেপুর সিক্রিতে। ঠিক আছে, কে হতে পারে এটা একমাত্র? আক- আকবর গুজরাট বিজয়ের পর ফতেপুর সিক্রিতে নতুন রাজধানী স্থাপন করেন এবং সেখানে বুলন্দ দরওয়াজা, ইবাদতখানা, পঞ্চমহল নির্মাণ করেন। জলের অভাবে তিনি পরে আবার আগ্রায় রাজধানী ফিরিয়ে আনেন। ঠিক আছে, নেক্সট। মনসবদারি, মনসবদারি প্রথা কে চালু করেন? কে আবার? আকবর। মনসব কথার অর্থ মানে কি? পদ। ঠিক আছে, তো সেটা এটি একটি কি সামরিক ও প্রশাসনিক ব্যবস্থা। এখন যেরকম আমরা জেনারেল বা ব্রিগেডিয়ার বা এইসব আমরা যে এগুলো জানতে পাই, বিভিন্ন অফিসার লেভেলের বিভিন্ন পোস্ট কমিশনারদের ইত্যাদি, তো সেইগুলোকে অ্যাকচুয়ালি মনসবদারি বলা হতো সেই কালে। মনসব মানে পদ, পজিশন। লালকেল্লা কে নির্মাণ করেন? লালকেল্লা কে আবার? শাহজাহান। শাহজাহান মানে কি? তিনি প্রচন্ড লিটারেচার, শিল্প এগুলোর ভক্ত ছিলেন এবং এগুলোর তিনি
ভালোভাবে তিনি করার চেষ্টা করেছিলেন। রেড ফোর্ট মুঘল সম্রাট শাহজাহান নির্মাণ করেন, এটি মুঘল স্থাপত্যের একটি প্রতীকী নিদর্শন। কোন মুঘল সম্রাট তাসবিহি বাত্তিল নামে একটি নতুন ক্যালেন্ডার চালু করেছিলেন? কে আবার? সেই শাহজাহান। ঠিক আছে। তাসবিহি বাত্তিল নামে একটি নতুন ক্যালেন্ডার, এটি বার্ষিক ক্যালেন্ডারের উপর ভিত্তি করে রচিত হয়েছিল। এবার হচ্ছে নেক্সট, ভাস্কো ডা গামা কত সালে ভারতে আসেন? ভেরি ইম্পর্টেন্ট। কত সাল? 1499। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে এখানে। ভাস্কো ডা গামা কেন কেন সমুদ্র পথে আসতে গেল? কিন্তু তিনি তো স্থলপথেও তো আসতে পারতেন। অথবা ভাস্কো ডা গামার আগে কি কেউ ভারতবর্ষে আসে? অবশ্যই এসছে। কিন্তু 1453 সালে একটি ঘটনা ঘটে। কনস্টান্টিনোপলের পতন হয় এবং যার ফলে কি হচ্ছে, যে তুর্কি অর্থাৎ অটোমান এম্পায়ার সেই সময় মিডল ইস্টটাকে অধিকার করে নিয়েছিল। সেই সময় ইউরোপিয়ানদের সঙ্গে তাদের বিশাল যুদ্ধ ঝামেলা চলছে এবং তারা কোনো ইউরোপিয়ানকে তাদের মৃত্তিকা স্পর্শ করতে দেবে না। সেই জন্য যারা ইউরোপিয়ানরা ছিল তারা আর ভারতবর্ষে আসার যে স্থান অর্থাৎ আসার যে পথ মিডল ইস্ট দিয়ে স্থলপথে, সেই পথ তারা পায়নি। সেই জন্য তাদেরকে সমুদ্রপথ আবিষ্কার করতে হলো। ভারতবর্ষে সেই সময় কি টেক্সটাইল ইন্ডাস্ট্রি, সে সময় বিভিন্ন স্পাইসেস অর্থাৎ মশলা, আর কি যে বিভিন্ন রকমের আহ, উম, সোনা গয়না ইত্যাদির ভান্ডার ছিল ভারতবর্ষ। তো সেই জন্য আর কি ভারতকে এত কিছু করতে হয়েছিল। ঠিক আছে। মানে এই জন্যই আর কি সমুদ্র পথ আবিষ্কার করতে হয়েছিল। ভাস্কো দা গামার আগে তোমরা নাম শুনেছো যে আহ, উম, আরো অনেকে এসেছিলেন। বার্থেলোমিউ দিয়াস নাম শুনে থাকবে। তো এরকম অনেকেই চেষ্টা করেছিলেন। উচ্চমাসা অন্তরীপ, ঝড়ের অন্তরীপ নাম শুনেছো তোমরা। আলটিমেটলি ভাস্কো দা গামা 1498 সালে তিনি এলেন। আর তার আগে তোমরা জানো যে নামটা বলো, যে আহ, কলম্বাস আমেরিকা আবিষ্কার করলেন। তার তো আমেরিকা আবিষ্কার করার কথা ছিল না, তিনি তো ইন্ডিয়া আবিষ্কার করতে এসেছিলেন। দিয়ে তিনি একদম সোজা চলে গেছিলেন, দিয়ে একদম আমেরিকায় গিয়ে ধাক্কা মারলেন। এখন যে আমেরিকা, পরে তিনি রিয়েলাইজ করলেন যে তিনি ভারত আবিষ্কার করেননি, তিনি আমেরিকা আবিষ্কার করেছেন। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। আস্তে আস্তে তারপরে পর্তুগিজদের আর কি সেই সময় যথেষ্ট পরিমাণে যে নৌবহর সেটি অনেক বড় ছিল। ব্রিটিশদের ব্রিটিশ বড় ছিল, কারণ এরা সমুদ্রের তীরবর্তী দেশ। তো অবভিয়াসলি তাদেরকে নৌ নৌ ও বহর বা নৌ শক্তিতে বিশাল পরিমাণে বলীয়ান হতেই হতো। ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি কারণ। তোমরা যখনই কিছু পড়বে না, তার পিছনে কারণগুলো একটু জানার চেষ্টা করবে। তাহলে দেখবে ওই জিনিসটা অনেকদিন মনে থাকবে। ইনডেপথ তোমরা নিজেও কিছু ভেবে কিছু বার করতে পারবে। পরীক্ষার সময় দেখবে তুমি ভুলে যাবে না, তোমার মনে চলে আসবে সবকিছু। ঠিক আছে। এইগুলোটি জানার চেষ্টা করো। এর বেশি ডিটেলস আর যাচ্ছি না এখানে। এর পরের কোশ্চেনে যাচ্ছি আমরা। তো এরপরে যখন আমরা যখন মানে মডার্ন হিস্ট্রি নিয়ে শুরু করব, তো সেই সময় আমরা কোন শক্তি এলো, কোথায় বন্দর স্থাপন করলো, যেমন সুরাটে ব্রিটিশ, এরকম যে লাস্টে ফ্রেঞ্চ আসবে, মাঝখানে ড্যানিশ আসবে, তার আগে ডাচ আসবে। তো এগুলো তখন আমরা ইন ডিটেলস আমরা ডিসকাশন করবো। নেক্সট কোয়েশ্চেন। এই যে কোথায় এসেছিল, ইনি এসেছিলেন আমাদের যে কালিকট বন্দরে। কালিকট বন্দরে সেই সময় হিন্দুরা কে ছিল? জামোরিন। ঠিক আছে। আর তারপরে ওকে জামোরিনকে হাঁটিয়ে দেবে। দিয়ে তখন মানে পর্তুগিজ শাসন প্রতিষ্ঠা হবে। আলবুকার্কের নাম তোমার শোনা থাকবে, আলবুকার্ক। ঠিক আছে। আর ব্লু ওয়াটার পলিসি, সাম্রাজ্যবাদের ইম্পেরিয়াল পলিসি, অনেক কিছুই আর কি আসবে আস্তে আস্তে। ঠিক আছে। নেক্সট, পান্ড্য রাজবংশের রাজধানী কোথায় ছিল? পান্ড্য রাজবংশ কোথায় ছিল? তানজোর। ও নো, পান্ড্য, মাদুরাই। আচ্ছা, মাদুরাই। পান্ড্য রাজবংশ ছিল দক্ষিণ ভারতের একটি প্রাচীন রাজবংশ, যার রাজধানী ছিল মাদুরাই। এটি তামিল সাহিত্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। নেক্সট, বিখ্যাত কোণারকের সূর্য মন্দির কে নির্মাণ করেছিলেন? এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি হবে প্রথম? নরসিংহ দেব। ব্যাখ্যা: উড়িষ্যার কোণারকের সূর্য মন্দির ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত। 1300 শতাব্দীতে পূর্ব গঙ্গ রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব কর্তৃক নির্মিত হয়েছিল। নেক্সট, গীত গোবিন্দ কার রচনা? সবাই যেন গীত গোবিন্দ কার রচনা? জয়দেব। ঠিক আছে। এই যে গীত গোবিন্দ কি ছিলেন? লক্ষণ সেনের সভাকবি। সেন বংশ, পাল বংশ। পাল বংশের পরে কি এসেছিল? পালের পরে এসেছিল কিন্তু সেন। সেন বংশের প্রতিষ্ঠাতা কি ছিল? হেমন্ত সেন। পাল বংশ এসেছিল ধর্মপাল।
ঠিক আছে। নেক্সট, খালসা কে প্রতিষ্ঠা করেন? গুরু গোবিন্দ সিং। শিখদের দশম ধর্মগুরু, 1699 সালে খালসা বিশ্বযুদ্ধ করেছিলেন তার শিখদের। এই যে গুরু গোবিন্দ সিং, একেই হত্যা করেছিলেন কে? ঔরঙ্গজেব। একটা জিনিস ভাবো, যে আরো আকবর শিখদের জন্য স্বর্ণ মন্দির স্থাপন করার জন্য জমি দিলেন, আর ঔরঙ্গজেব সেই গুরু গোবিন্দ সিংকে মেরে মেরে ফেললেন। ঠিক আছে, হত্যা করলেন। নেক্সট, ফতেপুর সিক্রিতে ইবাদতখানা কে নির্মাণ করেন? ফতেপুর সিক্রি ইবাদতখানা কে আবার? আকবর। ইবাদতখানা মানে উপাসনা গৃহ। আকবর ফতেপুর সিক্রিতে নির্মাণ করেন, যেখানে তিনি বিভিন্ন ধর্মের পণ্ডিতদের সাথে ধর্মীয় আলোচনা করতেন। নেক্সট, কোন মুঘল সম্রাট চিত্রকলার পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত ছিলেন? চিত্রকলা, লিটারেচার, আর্ট, কে? দিস ইজ শাহজাহান। আচ্ছা, এই, জাহাঙ্গীর, ও সরি, জাহাঙ্গীর। জাহাঙ্গীর নিজে একজন দক্ষ চিত্রশিল্পী ও শিল্প সমালোচক ছিলেন, তার হাতে তাহলে চিত্রশিল্প বিখ্যাত। আচ্ছা, জাহাঙ্গীরের লেখা আত্মজীবনী কি? জাহাঙ্গীর নামা। কে লিখেছিল? জাহাঙ্গীর। এই আহ, বলো নামটা কি? আমাদের আহ, তার বেগম, তাই তো? নামটা ভুলে যাচ্ছি। উম, নামটা ভুলে গেলাম। যাই হোক, অন্য কোনো কোশ্চেনে সেটি আরো ইন ডিটেলস ডিসকাস করবো। নেক্সট, গোল গম্বুজ ভারতের কোন রাজ্যে অবস্থিত? গোল গম্বুজ কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক। গোল গম্বুজ হলো বিজাপুরের আদিল শাহী রাজবংশের সুলতান আহমদ আদিল শাহের সমাধি। এটি কর্ণাটকের বিজাপুরে অবস্থিত এবং ভারতের অন্যতম বৃহত্তম গম্বুজ। ঠিক আছে, মনে রাখবেন। নেক্সট, দিওয়ানি আম এবং দিওয়ানি খাস কোন মুঘল সম্রাটের প্রাসাদের অংশ ছিল? ঠিক আছে, দিওয়ানি আম এবং দিওয়ানি খাস কোন মুঘল সম্রাট? শাহজাহান। দেওয়ানি আম সাধারণ মানুষের জন্য দরবার কক্ষ, এবং দিওয়ানি খাস লাল কেল্লা, আগ্রা দুর্গের স্থাপত্য ছিল। ঠিক আছে, চলো নেক্সট, দাগ ও হুলিয়া প্রথার প্রচলন কে করেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দাগ ও হুলিয়া কে হবে? না, আলাউদ্দিন খিলজি। দাগ ও হুলিয়া, অ্যাকচুয়ালি আলাউদ্দিন খিলজি কি, তিনি দুর্নীতি রোধ করার জন্য তিনি ঘোড়ার গায়ে চিহ্ন আর সৈন্যদের বর্ণনা, কারণ আলাউদ্দিন খলজি ছিলেন একমাত্র শাসক, প্রথম শাসক যিনি মিলিটারি শাসনটাকে একটি অন্য লেভেলে নিয়ে গেছিলেন, মানে প্রফেশনালি নিয়ে গেছিলেন। তাহলে কি হচ্ছে? আলাউদ্দিন খিলজি। ঠিক আছে, চলো নেক্সট, দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল? প্রথম পানিপথ 1526, দ্বিতীয় পানিপথ 1556। কার কার মধ্যে হয়েছিল? আকবরের মুঘল বাহিনী এবং হিমু, আদিল শাহ সুরির সেনাপতি, যেটি আর কি কত সালে? 1556 সালে হিমুর সাথে আকবর। ঠিক আছে, কত সালে? 1526 সালে। ওকে, 1556 সালে এটি প্রথম। নাইস, হিমু। ওকে, নেক্সট, চতুর্বর্ণ প্রথা কোন সময়কালে প্রচলিত ছিল? চতুর্বর্ণ প্রথা, এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চতুর্বর্ণ প্রথা কবে? ঋগ বৈদিক যুগ, না পরবর্তী বৈদিক, পরবর্তী বৈদিক যুগে চতুর্বর্ণ প্রথা এটি খুব মানে ইন্টেন্সলি চলে এসেছিল এই সময়। ঠিক আছে, 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দে চতুর্বর্ণ প্রথা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কঠোরভাবে প্রচলিত হওয়া শুরু হয়। ঠিক আছে, নেক্সট, কোন প্রাচীন ভারতীয় দার্শনিক শূন্যবাদের ধারণা দেন? কোন প্রাচীন দার্শনিক শূন্যবাদের ধারণা দেন? সঠিক উত্তর কি? নাগার্জুন। শূন্য আবিষ্কারের না কিন্তু, শূন্যবাদ এটা আলাদা জিনিস। ঠিক আছে, যেটি আর কি, যে মানে বৌদ্ধদের যে একটা দর্শন, যে শূন্যবাদ বা শূন্যতা, সেটি আর কি, মানে এটা মানে বৌদ্ধ ধর্মের একটা মৌলিক মতবাদ, তো সেটি কি নাগার্জুন তিনি এই যে এখানে বলে দিয়েছে। নেক্সট, দক্ষিণ ভারতের কোন রাজবংশ নৌশক্তির জন্য বিখ্যাত ছিল? ভেরি ইম্পর্টেন্ট, কি ছিল? চোল। ঠিক আছে, এই চোল বংশ মানে এত শক্তিশালী ছিল, তাহলে মানে এখনকার যে বর্তমান মালদ্বীপ, ইন্দোনেশিয়া, তো তাদের বিশাল প্রভাব ছিল চোলদের। নেক্সট, সিন্ধু সভ্যতার কোন স্থানটি শস্য গ্রেট গ্রানারির জন্য বিখ্যাত? গ্রেট গ্রানারি কি?
না হচ্ছে হরপ্পা। গ্রেট গ্রানারি। আর গ্রেট বাথ কোথায়? গ্রেট বাথ হচ্ছে মহেঞ্জোদারো। আর গ্রেট গ্রানারি কোথায়? হরপ্পা। ঠিক আছে? এই যে মহাস্নানাগার গ্রেট বাথ কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে। নেক্সট, প্রাচীন ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ কোনটি? প্রথম ঐতিহাসিক গ্রন্থ কলহনের রাজতরঙ্গিনী, যেটি কাশ্মীর সম্পর্কে বিবরণ দেয়। ঠিক আছে? এটি হচ্ছে প্রাচীন ভারতের প্রথম একটি ঐতিহাসিক গ্রন্থ হিসেবে বিবেচিত হয়। ওকে, নেক্সট, কোন মুঘল সম্রাট নওরোজ উৎসব বাতিল করেন? দেখো, বাতিল করেন তার মানে তিনি অন্য ধর্মকে আহ রাস্তা দিতেন না, অন্য ধর্মকে সহ্য করতে পারতেন না। তো এরকম কি হতে পারে, এর মধ্যে কোন অপশনটা হতে পারে তোমার মনে হয়? অবভিয়াসলি ঔরঙ্গজেব, যাকে বলা হতো জিন্দাপীর। আর কি, তিনি জিজিয়া কর প্রতিষ্ঠা করেছিলেন। এই ঔরঙ্গজেব কি দশম শিখ গুরুকে হত্যা করেছিলেন। আর নৌরাজ মানে কি? নৌরাজটা কি ছিল? নৌরাজটা ছিল বেসিক্যালি আহ তোমরা একটু আগে দেখলে না যে পার্সিয়ান নববর্ষ, মানে পার্সিয়ানদের কাছে আর কি এই উৎসবটি নওরোজ। তো তিনি পার্সিয়ান কালচার বিশ্বাস করতেন না, ইয়ে করতেন না, সেই জন্য তিনি বাতিল করেছিলেন। অ-ইসলামিক প্রথা ও উৎসব নিষিদ্ধ। নেক্সট, এবার খানোয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? খানোয়া, এখানে তিনটে যুদ্ধ সম্পর্কে তোমরা জানবে। কে, সি, জি। খানুয়া, চান্দেরি, আর ঘরগড়া। ঠিক আছে? খানোয়ার যুদ্ধ কত সালে? 1527। চান্দের যুদ্ধ কত সালে? 1528। ঘরগড়া কত সালে? 1529। ঠিক আছে? ওকে, তো তাহলে কি হচ্ছে জিনিসটা? বাবরের সঙ্গে কার? রাণা সংগ্রাম, রাণা প্রতাপ, তোর নাম শুনে থাকবে, যে রাজপুত, তার যুদ্ধ হয়েছিল, খানোয়ার যুদ্ধ। আর তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার। কেসি, যে এই তিনটে যুদ্ধ তোমরা অবশ্যই মনে রাখবে। তাহলে কত সালে হচ্ছে খানোয়ার যুদ্ধ? কত সালে? 1527 সালে। 1527 সালে। নেক্সট, মোগল শাসন ইতিহাস। শেরশাহ সূরির আসল নাম কি? শেরশাহ সূরির আসল নাম ফরিদ খান। শেরশাহ সূরির আসল নাম কি? ফরিদ খান। এই যে বিহারের শাসক বাহার খান লোহানী একটি বাঘকে একা হত্যা করার পর তাকে শের খান উপাধি দেন, যা পরে শেরশাহ হয়। ঠিক আছে? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে নির্মাণ করেন? অবভিয়াসলি একজন, কে করতে পারে? শেরশাহ সূরি। ঠিক আছে? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, জিটি রোড, দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন ও দীর্ঘতম সড়ক পথ। এটি মূলত শেরশাহ সূরি দ্বারা পুনর্নির্মাণ ও প্রসারিত হয়েছিল, যা ব্যবসা বাণিজ্য ও সামরিক যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ভেরি গুড। নেক্সট, চৈতন্য চৈতামৃত কার রচনা? এটি ভেরি ইম্পর্টেন্ট। চৈতন্য চরিতামৃত কার রচনা? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। ঠিক আছে? চৈতন্য চরিতামৃত হলো শ্রী চৈতন্য মহাপ্রভু জীবন দর্শনের উপর একটি বিশদ জীবনী গ্রন্থ, যা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দ্বারা রচিত। ঠিক আছে? নেক্সট, বিজয়নগর সাম্রাজ্যের বিখ্যাত বিদেশি পর্যটক যিনি কৃষ্ণদেব রায়ের সময় ভারত ভ্রমণ করেন, ভেরি ইম্পর্টেন্ট, কে? ডোমিঙ্গো পায়েস। লোকটি এসেছিলেন কোথা থেকে? পর্তুগাল থেকে, পর্তুগিজ। ঠিক আছে? ডোমিঙ্গো পায়েস, মনে রাখবে। কোন যুদ্ধ মুঘল সাম্রাজ্যের চূড়ান্ত পতনের পথ প্রশস্ত করে? কোন যুদ্ধ মুঘল সাম্রাজ্যের চূড়ান্ত পতনের পথ প্রসারিত করে? হুম? পলাশি, দ্বিতীয় পানিপথ, হলদিঘাটি না বক্সার? অবশ্যই বক্সার। বক্সার যুদ্ধের পরে কি হলো? সর্বশেষ ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা হয়ে গেল 1764 সালে। তারপরে 1765-তে দেওয়ানি লাভ করে ফেললো বাংলা বিহার উড়িষ্যা। ব্যাস, রবার্ট ক্লাইভ সে সময় একদম সব থেকে বড়, সব থেকে বেশি ক্ষমতাশীল ব্যক্তি। ঠিক আছে? যখন আমরা প্রাচীন এই আধুনিক ভারত পড়বো, সেই সময় এগুলো নিয়ে আরো ইন ডিটেলস ডিসকাশন হবে নেক্সট ভিডিওতে। ঠিক আছে? এই যে বলে দিয়েছি এখানে ব্যাপারটা কি হয়েছিল। নেক্সট, শেষ মুঘল সম্রাট কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শেষ মুঘল সম্রাট কে ছিলেন? বাহাদুর শাহ জাফর। ঠিক আছে? ওনাকে কোথায় নির্বাসনে পাঠানো হয়েছিল? ওনাকে রেঙ্গুনে নির্বাসিত পাঠানো করেছিল ব্রিটিশ সরকার। ঠিক আছে? এই যে রেঙ্গুনে।
দিন ইলে, ও বানানটা ভুল হয়েছে। দিন, কে প্রবর্তন করেছেন? দিন ইলাই বলেছে এর আগে, ইবাদত খানা। আকবর। আকবর ছাড়া আবার কি হতে পারে? সমন্বয় ধর্মীয় মতবাদ যা বিভিন্ন ধর্মের মূলনীতিগুলোর সমন্বয় ঘটে একটি নতুন পথ প্রদর্শন করে। নেক্সট, কোন দিল্লি সুলতান কুতুব মিনার নির্মাণ কাজ সম্পন্ন করেন? কুতুব মিনার কে করেছিলেন? কুতুবুদ্দিন আইবক। ঠিক আছে, কার ইয়েতে? কাকি কাকি কাকি। ঠিক আছে, চলো। ও আচ্ছা আচ্ছা, সম্পন্ন করেন, শুরু করেছিলেন কুতুবুদ্দিন আইবক, আর সম্পন্ন করেছিলেন ইলতুৎমিশ, সরি। সম্পন্ন করেন ইলতুৎমিশ, কমপ্লিট করেন ইলতুৎমিশ। ঠিক আছে, নেক্সট। সাতবাহন রাজবংশের সর্বশ্রেষ্ঠ শাসক? শিমুক। শিমুক হচ্ছে প্রতিষ্ঠাতা। শিমুক কে ছিল? প্রতিষ্ঠাতা, ফাউন্ডার। আর সর্বশ্রেষ্ঠ গৌতমীপুত্র সাতকর্ণী। আর এই রাজবংশ কি ছিল? ব্রাহ্মণ রাজবংশ ছিল। ঠিক আছে, নেক্সট। ইলোরা গুহা মন্দির কোন রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল? কোন নির্মিত? ইলোরা রাষ্ট্রকূট। ঠিক আছে, কৈলাস মন্দির গুহা 16 রাষ্ট্রকূট রাজবংশের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল। এটি হিন্দু, বুদ্ধ ও জৈন ধর্মের গুহা মন্দির একটি মিশ্রণ। ঠিক আছে, নেক্সট। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? কে প্রতিষ্ঠা করেন? ধর্মপাল। ঠিক আছে, হুম, নেক্সট। মেগাস্টিনিস ইন্ডিকা গ্রন্থটি কোন বিষয়ে লেখা হয়েছিল? কোন বিষয়ে লেখা হয়েছিল? মৌর্য যুগের শাসন ও প্রশাসন, সমাজ ও প্রশাসন নিয়ে লেখা হয়েছিল ইন্ডিকা গ্রন্থটি। ঠিক আছে, মেগাস্টিনিস কে ছিলেন? সেলুকাস নিকেটরের দূত, যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাষ্ট্রভাষী ছিলেন। তার রচিত ইন্ডিকা মৌর্য যুগের ভারত, বিশেষ করে পাটলিপুত্রের সমাজ, অর্থনীতি এবং প্রশাসনের উপর মূল্যবান তথ্য প্রদান করেন। প্রদান করেন। ঠিক আছে, নেক্সট। চরক সংহিতা কোন বিষয়ের উপর রচিত গ্রন্থ? চরক সংহিতা, চরক সুশ্রুত, এই চরক সংহিতা কি হবে? চিকিৎসাবিদ্যা। চিকিৎসাবিদ্যা। আয়ুর্বেদের উপর প্রাচীন ভারতীয় গ্রন্থ যা মহর্ষি চরক দ্বারা রচিত, এটি চিকিৎসাবিদ্যার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। নেক্সট। দক্ষিণ ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? দক্ষিণ ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? দৌলতাবাদ বা দেবগিরি। দক্ষিণ ভারতের প্রবেশদ্বার। ওকে, দেবগিরি পরবর্তীকালে দৌলতাবাদ দক্ষিণতম মালভূমি কেন্দ্রে অবস্থিত হওয়ায় এটি উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল ছিল এবং এটিকে দক্ষিণ ভারতের প্রবেশদ্বার বলা হতো। Next, মোহাম্মদ বিন তুগলক তার তামার মুদ্রার প্রচলন কবে করেন? মোহাম্মদ বিন তুগলক কবে করেন? 1329 সালে। ঠিক আছে, নেক্সট। কুতুবুদ্দিন আইবক কোন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন? কোন রাজবংশ? দাস রাজবংশ। কবে থেকে কবে? 1206 থেকে 1290। কুতুবুদ্দিন আইবক কি বলা হতো? লাখ বক্স বলা হতো। তিনি ওই পোলো খেলতে খেলতে মারা যান। ঠিক আছে, তারপরে কি হলো? ইলতুৎমিশ। ইলতুৎমিশ পরে কে? সুলতান রাজিয়া। 40 চক্রের প্রবর্তন কে করলেন? ইলতুৎমিশ। সেই 40 চক্রকে ভেঙে দিলেন কে? রাজিয়া। তারপর আবার 40 চক্র দাঁড়িয়ে গেল। ঠিক আছে, তো মাঝখানে কিছু কিছু আর কি সেভাবে ইয়ে চালাতে পারেনি। ঠিক আছে, এই হচ্ছে আস্তে আস্তে যাবে। নেক্সট। প্রথম দয়না যুদ্ধের পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে কে পরাজিত হন? প্রথমেই তো বলা হলো কে? মোহাম্মদ ঘুরি। আর দ্বিতীয় দয়না যুদ্ধে জিতে গেলেন। আর তারপরে আহ দাস বংশের সূচনা 1206। ঠিক আছে, নেক্সট। বাংলার সেন রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সেন, হেমন্ত সেন। ঠিক আছে, বাংলার সেন রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হেমন্ত সেন। নেক্সট। কুতুব মিনার কার স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল? কুতুবুদ্দিন বখতিয়ার কাকি। এটি আমি আগে বলতে চাচ্ছিলাম, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, অবশ্যই মনে রাখবে কুতুব মিনার। ঠিক আছে, নেক্সট।
মুঘল দরবারে চার তাসলিম প্রথা কে চালু করেছিলেন? কে? না, জাহাঙ্গীর। চার তাসলিম প্রথা অ্যাকচুয়ালি কি ছিল? যে মানে সম্রাটকে সম্মান প্রদর্শনের একটি আরেক রকমের একটি এরকম সিজদা পাইবস গিয়াসউদ্দিন বলবান দাসবংশ প্রতিষ্ঠা করেছিলেন। হ্যাঁ, তো সেরকমই হচ্ছে যে এই চার তাসলিম প্রথা এটি জাহাঙ্গীর প্রতিষ্ঠা করেছিলেন। প্রাচীনতম বেদ কোনটি? প্রাচীন বেদ কি হতে পারে? ঋগ্বেদ। ঠিক আছে, ঋগ্বেদ। 1028টি হিমস আছে, শ্লোক আছে। ঠিক আছে। ঋগ প্রাচীন যে বৈদিক যুগ সেটাকে ঋগ যুগ বলা হয় আরকি। ঋগ্বেদের যুগ বলা হয়। ঠিক আছে? আমরা আগেই বললাম ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। আবার প্রতিটা বেদকে ৪ ভাগে ভাগ করা যায়। ব্রাহ্মণস, এই সংহিতা, ব্রাহ্মণস, আরণ্যক আর উপনিষদ। উপনিষদকে বেদান্ত বলা হয় কারণ এটি শেষ বেদের শেষ অংশ। বিভিন্ন উপনিষদের উদাহরণ মণ্ডুক উপনিষদ, মান্ডুক্য। মান্ডুক্য আর মণ্ডুক দুটো কিন্তু আলাদা, মনে মনে থাকে যেন। মান্ডুক্য আর মণ্ডুক। আর একটা কি ছান্দোগ্য উপনিষদ, দেখেছো? ওকে। মণ্ডুক উপনিষদ থেকে আমাদের যে সত্যমেব জয়তে সেটি নেওয়া হয়েছে। মান্ডুক্য থেকে নয়, কিন্তু মণ্ডুক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। ওকে। মহেঞ্জোদারোতে কোন নদীর তীরে অবস্থিত ছিল তোমরা জানো? মহেঞ্জোদারো কোন নদীর তীরে? সিন্ধু নদীর তীরে। মহেঞ্জোদারো হচ্ছে সিন্ধু নদ, আর হরপ্পা হচ্ছে রাবি নদীর তীরে। ঠিক আছে। আরো বিভিন্ন নদী ছিল, সরস্বতী নদী ছিল, ঘগ্রা হাকরা নদী, ঠিক আছে, চেনাব নদী, হ্যাঁ, ইত্যাদি নদী কিন্তু ছিল সেই সময়। ওকে। পঞ্চতন্ত্র কার লেখা? ভেরি ইম্পর্টেন্ট। পঞ্চতন্ত্র কার লেখা? বিষ্ণু শর্মা। ঠিক আছে। কার লেখা? বিষ্ণু শর্মা। কি ভাষায় লেখা? সংস্কৃত ভাষায় লেখা। ঠিক আছে। নেক্সট, অমুক্ত মাল্যদা নামক কাব্যগ্রন্থটি কে রচনা করেন? অমুক্ত মাল্যদা, ভেরি ইম্পর্টেন্ট। কে রচনা করেছিলেন? কৃষ্ণদেব রায়। ঠিক আছে, কৃষ্ণদেব রায়। বিজয়নগর সাম্রাজ্যের বিখ্যাত শাসক কৃষ্ণদেব রায় রচিত একটি তেলুগু মহাকাব্য। তিনি নিজে একজন মহান কবি ও পণ্ডিত ছিলেন। ঠিক আছে। রামচরিত কাব্যটি কে রচনা করেন? রামচরিত কাব্যটি সন্ধ্যাকর নন্দী। ঠিক আছে, সন্ধ্যাকর নন্দী রামচরিত কাব্যটি। নেক্সট, সন্ধ্যাকর নন্দী কে ছিলেন? পাল রাজা রামপালের সহকবি। তার রচিত রামচরিত দ্বৈত অর্থ বিশিষ্ট একটি কাব্য, যা রামপালের জীবন এবং রামায়ণের রামের জীবন উভয়কেই চিত্রিত করে। নেক্সট, কোন মুঘল সম্রাটের আত্মজীবনী তুজুকি জাহাঙ্গীর রচনা করেন? তুজুকি জাহাঙ্গীরি বা জাহাঙ্গীর নামা কে? না হচ্ছে জাহাঙ্গীর। ঠিক আছে। ওকে। বাবরের আত্মজীবনীর নাম কি? তুজুকি বাবরি। ওকে। মীর বকশি পদটি মুঘল শাসনের প্রশাসনের কোন বিভাগের সাথে যুক্ত ছিল? মীর বকশি। ঠিক আছে। এটি কি মিলিটারি একটি জিনিস ছিল? এটিকে হচ্ছে কি না সামরিক। ওকে। মিলিটারি কি ছিল? তিনি সামরিক নিয়োগ, পদোন্নতি, বেতন, সেনাবাহিনীর রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। নেক্সট, ইবন বতুতা কোন সুলতানের রাজত্বকালে ভারত ভ্রমণ করেছিলেন? ইবন বতুতা কোন সুলতানের রাজত্বকালে ভারত ভ্রমণ করেছিলেন? কার? মোহাম্মদ বিন তুগলক। ইবন বতুতা। ঠিক আছে। কিতাবুল রেহলা বইয়ের নাম, এই যে কিতাবুল রেহলা। ঠিক আছে। ভারতের সমাজ, সংস্কৃতি, প্রশাসন সম্পর্কে অনেক কিছু পাওয়া যায়। নেক্সট, সতীদাহ প্রথার প্রথম প্রত্নতাত্ত্বিক প্রমাণ কোথায় পাওয়া যায়? ঠিক আছে। কোন শিলালিপি? এরান শিলালিপি। ঠিক আছে। সেখানে একজন সেনাপতির মৃত্যুর পর তার স্ত্রীর সতী হওয়ার কথা উল্লেখ আছে। 510 খ্রিস্টাব্দে। নেক্সট, পাল সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? পাল সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? কোথায় থাকতে পারে তোমাদের মনে হয়? এটি ছিল হচ্ছে মুঙ্গের, মিরপুর। ঠিক আছে। পাল রাজবংশের রাজধানী প্রাথমিকভাবে পাটলিপুত্র থাকলেও পরবর্তীতে মুঙ্গের, বিহারের মিরপুর পালদের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ধর্মপালের সময় কনৌজ গুরুত্বপূর্ণ ছিল। চালুক্যদের রাজধানী কোথায় ছিল? চালুক্যদের রাজধানী সবগুলোই মোটামুটি ছিল। ঠিক আছে। নেক্সট, হ্যাঁ সবগুলোই। বাদামীর চালুক্য, কল্যাণীর চালুক্য, বেঙ্গির চালুক্য প্রতিসবের নিজস্ব রাজধানী ছিল। পঞ্চসিদ্ধান্তিকা কে রচনা করেন? পঞ্চসিদ্ধান্তিকা বরাহ মিহির। পঞ্চসিদ্ধান্তিকা কার রচনা? বরাহ মিহির। নেক্সট, তাম্রলিপ্ত প্রাচীন ভারতের কোন স্থানের নাম? তাম্রলিপ্ত কি হতে পারে? আধুনিক তমলুক। ঠিক আছে।
তমলুকের এমপি কে আছে এখন? অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নেক্সট, এই যে আধুনিক তাম্রলিপ্ত, আধুনিক তাম্রলিপ্ত ছিল প্রাচীন বাংলার একটি গুরুত্বপূর্ণ বন্দর নগরী, যা বর্তমানে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের সাথে সম্পর্কিত। এটি আন্তর্জাতিক বাণিজ্যের একটি কেন্দ্র ছিল। ঠিক আছে। নেক্সট, প্রাচীন ভারতের বৈদেশিক বাণিজ্য কোন বন্দর দিয়ে পরিচালিত হতো? বৈদেশিক বাণিজ্য তাম্রলিপ্ত। ঠিক আছে। প্রাচীন ভারতে তাম্রলিপ্ত ছিল একটি প্রধান সমুদ্র বন্দর, যা দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়া, শ্রীলঙ্কা এবং অন্যান্য অঞ্চলের সাথে বাণিজ্য পরিচালিত হতো। সুরাট ও কালিকট মধ্যযুগে গুরুত্বপূর্ণ হয়। ইয়েস। ঠিক আছে। তার মানে তখন বাংলার কতটা ইম্পর্টেন্স ছিল। চোল সাম্রাজ্যের স্থানীয় স্থায়িত্ব সম্পর্কে কোন শিলালিপি থেকে জানা যায়? কার জানা যায়? উত্তর মেরু শিলালিপি। ঠিক আছে। উত্তর মেরু শিলালিপি। নেক্সট, আদি গ্রন্থ গুরু গ্রন্থ সাহেব, ঠিক আছে, কোন শিখ গুরু সংকলন করেছিলেন? আদি গ্রন্থ গুরু অর্জুন দেব। ঠিক আছে। গুরু অর্জুন দেব। শিখদের পবিত্র ধর্মগ্রন্থ আদি গ্রন্থ পরে গুরু গ্রন্থ সাহেব শিখ ধর্মের পঞ্চম গুরু গুরু অর্জুন দেব সংকলন করেন। ঠিক আছে। শিবাজি রাজ্যাভিষেক হয়েছিল কত সালে? ভেরি ইম্পর্টেন্ট। কবে? 1674 সালে, রায়গড় দুর্গে। ঠিক আছে। এই যে, নেক্সট, তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন? কে ছিলেন? উস্তাদ আহমেদ লাহোরী। ঠিক আছে। উস্তাদ আহমেদ লাহোরী ছিলেন তাজমহলের প্রথম স্থপতি। এটি শাহজাহান তার স্ত্রী মুমতাজ মহলের স্মরণে নির্মাণ করেন। নেক্সট, গুপ্ত যুগের সরকারি ভাষা কি ছিল? গুপ্ত যুগের সরকারি ভাষা কি ছিল? কি ছিল? সংস্কৃত। সংস্কৃত ছিল সংস্কৃত রাজ্যসভার ভাষা এবং শিক্ষা, সাহিত্য, প্রশাসনের প্রধান ভাষা। এই যুগে সংস্কৃত সাহিত্যের ব্যাপক উন্নতি ঘটে। নেক্সট, হুমায়ুন নামা কে রচনা করেন? এই যে পেয়ে পাওয়া গেছে এবার। হুমায়ুন নামা কে রচনা করেন? গুলবদন বেগম। আমি এটাই বলছিলাম তখন, গুলবদন বেগম হচ্ছে হুমায়ুন নামা রচনা করেন। ঠিক আছে। যেটি আর কি, ইটস এ বায়োগ্রাফি, নট অটোবায়োগ্রাফি। আর অটোবায়োগ্রাফি মানে কি? নিজে লেখা। যেটা করেছিলেন আমাদের বাবর নামা বা তুজুকি বাবরি, তুর্কি ভাষায় রচনা করেছিলেন। জাহাঙ্গীর নামা, যেটি জাহাঙ্গীর নিজে করেছিলেন। ঠিক আছে। নেক্সট, হ্যাঁ, গুলবদন বেগম, বোন গুলবদন বেগম, হুমায়ুনের বোন। নেক্সট, কোন মুঘল সম্রাট তীরন্দাজিতে বিশেষভাবে পারদর্শী ছিলেন? কে? না, বাবর। বাবর তীরন্দাজিতেও খুব ছিলেন, সামরিক দক্ষতাও ছিল। আত্মজীবনী তুজুকি বাবরিতে তিনি এগুলো লিখে গেছেন। Next, দিল্লি সালতানাতের প্রথম মহিলা শাসক, ইজি, প্রথম এবং শেষ, কে? সুলতান রাজিয়া। 1236। ঠিক আছে। 1236 থেকে 1240, 4 বছর তিনি এত। নেক্সট, ইয়েস, হ্যাঁ। নেক্সট, অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণের জন্য জমি কে দান করেন? আমি প্রথমেই বলেছিলাম এটি, বেশ 2-3 বার বলেছি। কে? না, আকবর। দিনী লাই, ইবাদতখানা, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে। শিখদের চতুর্থ গুরু রামদাসকে অমৃতসরের একটি পুকুর এবং তার আশেপাশে জমি দান করেন, যেখানে পরবর্তীতে স্বর্ণ মন্দির নির্মিত হয়। ব্যাটল অফ তারাইন কার কার মধ্যে হয়েছিল? জানোই, পৃথ্বীরাজ চৌহান, মোহাম্মদ ঘুরি। 1191 আর 1192। এটাতে পৃথ্বীরাজ চৌহান জিতে যায়, এটাতে হেরে যায়। নেক্সট, তুর্কি ই চিহলগানি বা 40 চক্র কে গঠন করেন? কে আবার? ইলতুৎমিশ। তারা তাকে শক্তিশালী করার জন্য 40 জন বিশ্বস্ত তুর্কি আমিরের একটি পরিষদ গঠন করেন, যা তুর্কি ই চিহলগানি বা 40 চক্র নামে পরিচিত ছিল। গিয়াসুদ্দিন বলবান পরে এটি কি ভেঙে দেন। কোন বেদ সঙ্গীত বা সুরের সাথে সম্পর্কিত? সঙ্গীত মানে সামবেদ। ইয়েস, সং থেকে সামবেদ। নেক্সট, সামবেদ প্রধানত সঙ্গীতের উপর ভিত্তি করে রচিত। এমন স্তোত্র রয়েছে যা বৈদিক যুগের সময় গান গাওয়ার জন্য সুর ও ছন্দের সাথে যুক্ত। নেক্সট, হর্ষবর্ধনের সময় কোন বিশ্ববিদ্যালয়ের খ্যাতি ছিল? হর্ষবর্ধনের সময়, ভেরি ইম্পর্টেন্ট, কি হতে পারে? নালন্দা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে। হর্ষবর্ধনের সময়। নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল বৌদ্ধ ধর্মের একটি বিখ্যাত আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্র। হিউয়েন সাং তার বিবরণে নালন্দার সমৃদ্ধি ও শিক্ষার মান সম্পর্কে বিস্তারিত লিখেছে। নেক্সট,
মির্জা গালিব কোন মুঘল সম্রাটের সমসাময়িক ছিলেন? মির্জা গালিব কোন মুঘল সম্রাট ছিলেন? বাহাদুর শাহ জাফর। ঠিক আছে। মির্জা গালিব ছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন বিখ্যাত উর্দু ও ফার্সি কবি। তিনি শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের রাজত্বকালে দিল্লিতে বসবাস করতেন এবং তার সভাকবিদের মধ্যে অন্যতম ছিলেন। ওকে, ওকে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি 100টি কোশ্চেন শেষ হলো এখানে। আশা করছি তোমরা এই কোশ্চেন গুলোর সাথে সাথে অনেক কিছুই তোমরা জানতে পেরেছো, বুঝতে পেরেছো। তো নেক্সট আবার একটি ম্যারাথন ক্লাস নেব। ঠিক আছে, তো সেখানে মোটামুটি আমরা আধুনিক ইতিহাস নিয়ে আলোচনা করব। সেখানে হয়তো 100টার বেশি কোশ্চেন থাকতে পারে, একটু বেশি আলোচনা হতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক্যালি ব্যাপার ছিল। এরপরে তোমার বলেছিলাম যে আমি যে মানে বইটির জন্য লেখালেখি চলছে বা পাবলিশিং গেছে, তো সেই বইটি সম্পর্কে তোমাদের একটু আইডিয়া দেওয়ার। তো বইটি হচ্ছে এই যে কি কি এখানে রয়েছে তোমরা দেখে নাও। সূচিপত্রের মধ্যে ইতিহাসের মধ্যে প্রাচীন যুগের ভারত, প্রাচীন যুগের ভারতের মধ্যে মেহেরগড়, সিন্ধু, বৈদিক যুগ সবকিছুর মধ্যে রয়েছে। মধ্যযুগের ভারত, বিন কাসেম থেকে শুরু করে একদম সুফি আন্দোলন পর্যন্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো। খুব চ্যাপ্টার ওয়াইজ এবং চ্যাপ্টারের মধ্যে লেখাগুলো খুব সুন্দরভাবে করার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আধুনিক যুগের ভারতের মধ্যেও মোটামুটি সবকিছুই তোমরা পেয়ে যাবে। ভারতের সংবিধান, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন সবকিছুর মধ্যে রয়েছে, ডিটেলসে রয়েছে এবং খুব সুন্দরভাবে, ছোটোর মধ্যে খুব ভালোভাবে। আমরা পলিটি পড়তে গেলেই যে মানে যাদের আর কি সমস্যা হয়, যাদের যারা সায়েন্সের ব্যাকগ্রাউন্ড, তারা তো পলিটি বা ইকোনমি সেভাবে পড়েনি। কিন্তু আমি পলিটি ইকোনমিটা আমি খুব ভালো করে করার চেষ্টা করেছি যাতে তারা ইন্টারেস্ট পায়। আশা করছি তোমরা পড়তে গেলে না তোমরা ইন্টারেস্ট পাবে। আর ইকোনমিক্সটা তো খুব সুন্দরভাবে করেছি। আহ, তোমরা যদি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হও, হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা রয়েছে সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। সেখানে আমি একটা স্যাম্পল আমি দিয়ে দেবো, আমার বইটার একটা স্যাম্পল তো সেটা তোমরা দেখে নিতে পারো সেখানে। তো মোটামুটি খুব ভালোভাবে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে ছোটোর মধ্যে শর্টে করা আছে, কোনো অসুবিধা নেই। এবং সায়েন্সের 3টে পার্টি দেওয়া আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। ভূগোল আছে, তার আগে ইকোনমিক্সের দেখে নাও কতগুলো, 15টা চ্যাপ্টার, কিন্তু 15টা চ্যাপ্টার খুব ছোট ছোট করে দেওয়া এবং খুব ইন্টারেস্টিংলি দেওয়া আছে। খুব ভালো লাগবে যারা পড়তে একদম ইন্টারেস্ট পাও না বা বিভিন্ন কাজের মধ্যে যুক্ত থাকার ফলে পড়ার প্রতি মনোনিবেশ করতে পারো না, তারা আশা করছি বইটা দেখলে আরো ভালো করে তোমরা অনেক কিছু বুঝতে পারবে, দেখতে পারবে। তো স্ট্যাটিক, জিকে, জিএস সেখানেও সবকিছু রয়েছে, মোটামুটি 15টা চ্যাপ্টার দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে মোটামুটি, দেখতে পারো কিভাবে কি করেছি না করেছি। ঠিক আছে, এরকম। তো এই হচ্ছে ব্যাপার। উম নেক্সট দিন তাহলে আহ আজকে এই পর্যন্তই থাকলো। ঠিক আছে। ও হ্যাঁ, তোমরা গ্রুপে যুক্ত হয়ে যাও, আস্তে আস্তে অনেক আপডেট পেয়ে যাবে। একটি পেইড ব্যাচ আসতে পারে এবং অ্যানাউন্সমেন্টটা হয়তো কাল বা পরশু করতে পারি, জিকে জিএস এর জন্য। এবং মানে জিকে জিএস প্লাস ম্যাথ থাকবে এবং ইংলিশ থাকবে, মানে যেমনটা গ্রুপ সি ডির জন্য। তো একটা ফুল ব্যাচ আসবে, পারলে তোমরা যুক্ত হয়েছে পেইড ব্যাচটাতে। তো তাছাড়া এখানেও তোমরা টুকিটাকি কিছু মাল মশলা পাবে। ঠিক আছে, তো এই আর কি ব্যাপার। যদি ভালো লেগে থাকে লাইক দিও, আর যদি ইমপ্রুভ করার থাকে কিছু সাজেশন দিও কমেন্ট বক্সে। যার যা কমপ্লেন বা যার যা যেমন যা ওপিনিয়ন, তোমরা মতামত ব্যক্ত করতে পারো, কোনো অসুবিধা নেই। আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই। আহ, ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আজকে এই পর্যন্তই থাক, আবার নেক্সট দিন দেখা হবে। তো চলো, থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট, টাটা, জয় হিন্দ।